নেহা নিলয়ের দিকে পানি ছুড়ে দেয়। নিলয় ছিটকে সরে আসে দরজা থেকে, আর তখনই দরজা আটকে দেয় নেহা। নিলয় হাসতে হাসতে নিচে আসছে খুশি, কারণ সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে নেহাকে আঁকড়ে ধরে বাকিটার জীবন পার করে দেবে মাস্তানি ছেড়ে। তাই তো আজ বাড়িতে পুরনো কিছু গেস্ট আসবে। বেশ কিছু সময় পর নেহা রেডি হয়ে আসে। আজও সেই প্রথম দিনের মতো একটা নীল রঙা ড্রেস পরে এসেছে নেহা। নেহার নানু নিলয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, নিলয় আমার নাতনি বলে কথা, এত তাকিও না। ইস, তোমার নানি যদি একটু মাঝে মধ্যে এমন ড্রেস পরতো, আমার যা চেহারা তাতে মনে করো এখনো 2-4টে মেয়ে পটাতে পারি, কিন্তু তোমার নানির ঠেলায় আর হয় না। নিলয় মুচকি হাসে। এদিকে নেহার নানি নেহার কানে কানে বলে, কি রে, এভাবে জামাইয়ের দিকে তাকাস না, আমরা তো আর নিয়ে যাচ্ছি না, আমার নাচ জামাই বলে কথা। ইস, তো নানু যদি এমন লোকে একটু আমার সামনে ঘুরতো, আমার যা চেহারা তাতে মনে করে 2-4টে ছেলেকে এখনো পটিয়ে প্রেম করতে পারি। নেহা হেসে দেয়, নিলয় হাসে। এদিকে দুজন বুড়ো বুড়ি ওদের দুজনের হাসির দিকে তাকিয়ে থাকে। বৃদ্ধ মানুষ দুটির মুখে যুবকদের হাসানোর জন্য মুচকি হাসি লেগে রয়েছে। খাবার খাওয়ার পর নেহাকে নিয়ে নিলয় বের হয়। ভার্সিটির কাছে আসতেই নিলয়ের ফোনে মেসেজ টিউন বেজে ওঠে। নিলয় মেসেজটি চেক করে, দেখে কোনো এক অজানা নাম্বার থেকে কেউ ছবি পাঠিয়েছে, আর সেই ছবির সাথে নিলয় বেশ পরিচিত। এটা কাল রাতের ছবি, যেখানে নয়নকে নিলয় নিজেই মেরে ফেলেছে। নিলয় চুপ হয়ে যায়। কেমন যেন এক অস্বস্তি ভর করতে লাগলো তার শরীরে। মনে মনে বলে, আমার কি তবে মাস্তানি ছাড়া হবে না? এই রাখেন রাখেন। নিলয় ভার্সিটির গেট ছাড়িয়ে চলে যাচ্ছিল। নেহা গাড়ি থামাতে বলে। নিলয় নিজেকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে চলে এসেছে গন্তব্যে টেরই পেল না। গাড়ি ধপ করে ব্রেক করে। নেহা নামে। নিলয়ের নামতে যাবে তখনই নেহা বলে ওঠে, এই না না, একদম নামাবেন না। এমনিতেই আমার বান্ধবীগুলো আপনার উপর ক্রাশ খেয়ে আছে, তার উপর এত সুন্দর করে সেজেগুজে ভার্সিটিতে ঢুকলে কোনো হারামি মার্কা মেয়ে এসে আবার কেড়ে নিয়ে চলে যাবে। আপনি সোজা চলে যান। আরে কি বলো? যান বলছি। নেহা একটি চিৎকার দিয়ে ওঠে। নিলয় হেসে দেয়। নেহা আর কিছু না বলে ভিতরের দিকে অগ্রসর হতে থাকে। নিলয় গাড়ি ঘুরিয়ে চলে আসতে থাকে। নেহা কিছুটা দূর যাওয়ার পর খেয়াল করে সেই দিনের অপরিচিত ছেলেগুলো আবারও নেহার পিছনে পিছনে আসছে। নেহা থেমে দাঁড়িয়ে নিলয়কে ডাকতে যাবে, তখনই দেখে নিলয় চলে গেছে অনেকটা দূরে। নেহা ছেলেগুলোর দিকে তাকায়। ছেলেগুলো মাথাটা ঘুরিয়ে নেয় অন্যদিকে। আচ্ছা, কারা এরা? কেন আমার পিছনে পড়ে আছে? আচ্ছা, এরা নিলয়ের কোনো শত্রু না তো? কি জানি, আজ নিলয়কে বলতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে ভার্সিটিতে প্রবেশ করে নেহা। আফরিন ও শান্তার সাথে দেখা হয় ওর। তিনজন হেঁটে ক্লাসের দিকে যাচ্ছে। তখনই দেখে সামনে জিহান দাঁড়িয়ে আছে। নেহা মাথাটা নিচু করে নিয়ে হেঁটে যেতে থাকে। জিহানের কাছে আসতেই জিহান নেহার সামনে যেয়ে দাঁড়ায়। নেহা পাশ কাটিয়ে যাবে, আবারও জিহান নেহার সামনে যেয়ে দাঁড়ায়। কি হচ্ছে জিহান এসব? চুপ, কোনো কথা বলবি না। জিয়ান কথাটি বলেই পিছনের পকেট থেকে ছোট্ট তরল ঘেরা একটি বোতল বের করে। জিয়ানের দিকে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। জিহান বলে, এটা কি দেখেছিস? এটা হলো অ্যাসিড। নেহা শোন, আমি তোকে ভালোবাসি। তোকে যদি আমি না পাই না, আমি কিন্তু তোকে আর কারো হতে দেব না, দেখিস। জিহান কোনো কথা বলে না আর। নেহা হাত তুলতে যাবে জিয়ানকে চড় মারার জন্য, তখনই জিয়ান হনন করে হেঁটে চলে আসে ওদের সামনে থেকে। নেহা কেবল বড় বড় দৃষ্টিতে তাকিয়ে আছে জিয়ানের চলে যাওয়ার দিকে। আর সহ্য করা যাচ্ছে না নেহা, এখনই নিলয় ভাইয়াকে ফোন করে বলছি। ওর কত বড় সাহস তোকে অ্যাক্সিডেন্টের ভয় দেখায়। না আফি, থাম। ওনাকে বলিস না। ও জানলে জিহানকে আর তোরা কেউ দেখতে পাবি না। কেন পাবো না দোস্ত? ও কি স্বর্গে যাবে? স্বর্গে যাবে কিনা জানি না, তবে উপরে যাবে, এটা শিওর। বাদ দে, জিহানকে পরে বোঝানো যাবে। চল ক্লাসে যাই। আর এই ব্যাপারে প্লিজ তুই নিলয়কে কিছু বলবি না। আচ্ছা চল। ওরা তিনজন ক্লাসের দিকে চলে গেল। এদিকে নিলয় আশরাফ সাহেবের অফিসের সামনে এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে নেমে গাড়ির সামনে বসে সিগারেট জ্বালায়।
ধোয়া উপরে ছেড়ে পকেট থেকে ফোনটা বের করে। রাফাত, সিয়াম, মাসুম আর রুদ্রকে কল দেয়। ওরা সবাই 5 মিনিটের মধ্যে চলে আসে। সবাই নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয়ের মুখে আজ প্রথম কেমন যেন একটা চিন্তার ছাপ তারা দেখতে পায়। রুদ্র বলে ওঠে, কি ব্যাপার ভাইয়া, কোনো সমস্যা? কি সমস্যা? সেই মেয়ে অচেনা আগুনোত্তক, এনে দেখ। সবাই নিলয়ের ফোন থেকে ফটোগুলো দেখতে থাকে। রাফাত বলে, নাম্বারটা ট্র্যাক করি চল। এতে কোনো লাভ নেই, এটাও ভুয়া নাম্বার। কেউ জেনে শুনে সঠিক নাম্বার এমন অবস্থায় দেবে না। আর তাছাড়া খুন করার পরই মেয়েটা আমাদের কাছে এসব পাঠাচ্ছে, কিছু একটা রহস্য তো আছেই। ওরা নাম্বার নিয়ে চলে যায়। নিলয় ধীর পায়ে হেঁটে অফিসে প্রবেশ করে। নিলয়ের মুখে চিন্তার ছাপ। ওই আগন্তুক মেয়েটাকে নিয়ে নয়, চিন্তার ছাপ মাস্তানি ছেড়ে দেবে বলে আশরাফ সাহেবের কাছে আসছে বলতে। আর তিনি বিষয়টা কিভাবে নেবে এটা ভেবে নিলয় চিন্তিত। কারণ নিলয়কে ব্যবহার করে আশরাফ সাহেব এখন শহরের মেয়র হয়ে গেছে। পুরো ঢাকা সিটি এখন আশরাফ সাহেবের কন্ট্রোলে। নিলয় অফিসের ভিতরে প্রবেশ করে। আশরাফ সাহেবকে কেমন যেন অন্যরকম মনে হতে থাকলো নিলয়ের। কেমন যেন শুকনো মুখ। নিলয়ের চিন্তাটা আরও বেড়ে গেল। সোজা যেয়ে চেয়ার টেনে বসে পড়ল সামনে। স্যার, আজ আপনাকে চিন্তিত লাগছে? আশরাফ সাহেব কোনো কথা বলে না। টেবিল থেকে সিগারেটের প্যাকেট নিয়ে একটি সিগারেট চালায়। তারপর ধোয়া মুখে নিতেই জোরে কেশে উঠে সিগারেট ফেলে দেয়। তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলে, বুঝলে নিলয়, কথাটা যে কিভাবে তোমাকে বলি। নিলয় বেশ ঘাবড়ে যায়। মাস্তানি করলেও নিলয় কখনো আশরাফ সাহেবের সাথে বেয়াদবি করেনি। আর আশরাফ সাহেব কখনো কথা বাঁধিয়ে না রেখে বলে দিত। কিন্তু আজ এভাবে সংকোচতা দেখে নিলয় আসলেই একটু হলেও ঘাবড়ে যায়। এক মুহূর্ত নিলয় ঝটপট ভেবে ফেলে, আচ্ছা, এই অগ্নিতক মেয়েটা কি আশরাফ সাহেব চিনে, নাকি ওই মেয়েটা এনার লোক হতে পারে? হয়তোবা আশরাফ সাহেব বুঝে ফেলেছেন আমি মাস্তানি যে কোনো দিন ছেড়ে দিতে পারি, তাই হয়তো আমাকে ব্ল্যাকমেল করার জন্য এমন প্ল্যান করেছে। তাই যদি হয় তাহলে এনাকে মারতে আমার একদমই হাত কাঁপবে না। কিন্তু এমনটা তিনি নাও করতে পারে, কারণ আমি তো তার মেয়ে জামাই। আর বড় কথা, তিনি আমার আগেকার এক প্রকার আত্মীয়। আচ্ছা, মাস্তানি জগতে কি আত্মীয় জামাই বলে কিছু হয়? আমি শিওর ওই অচেনা মেয়েটা পিছনে ইনি আছে। খুব চালাক এই আশরাফ সাহেব। নিলয় কথাগুলো মনে মনে ভাবতে থাকে। আশরাফ সাহেব নিলয়ের দিকে তাকায়। নিলয়ের এমন উদাসীন ভারাক্রান্ত মুখ আগে কোনোদিন আশরাফ সাহেব দেখেনি। তাই তিনি কিছু সময় চুপ থেকে বলে, নিলয়, প্লিজ কথাগুলো তুমি বোঝার চেষ্টা করবে। নিলয় এবার একদমই শিওর হয়ে নেয় যে এসবের পিছনে আশরাফ সাহেবের হাত। তা না হলে তিনি এভাবে কোনোদিনও কথা বলেনি। আজ কেন বলছে? শালা বেঈমান একটা। সামনে বসা আশরাফ সাহেবের দিকে নিলয় বেশ ঘৃণিত দৃষ্টিতে তাকায়। আশরাফ সাহেব বলে, প্লিজ নিলয়, তুমি রাগ করো না। আসলে আমি বুঝতে পারছি যে তুমি আমার উপর রেগে যাবে, কারণ তুমি কখনোই আমার থেকে এসব আশা করোনি। আশরাফ সাহেব থেমে যায়। নিলয়ের পেলে বয় মুখের দিকে বোকা দৃষ্টিতে তাকায় তিনি। নিলয় আর নিজেকে সামলাতে পারে না। কোটের পিছন থেকে বাম হাত দিয়ে পিস্তল বের করে টেবিলের নিচে রেখে দেয়। প্যান্টের পকেট থেকে ডান হাত দিয়ে সাইলেন্সার বের করে পিস্তলের মাথায় আটকে নেয়। ট্রিগার চাপতে যাবে তখনই নিলয়ের ফোন বেজে ওঠে। নিলয়ের হাত কেঁপে ওঠে। পকেট থেকে ফোন বের করে। ভাইয়া, ট্র্যাক হয়ে গেছে। আর মজার ব্যাপার কি জানো, খোঁজ নিয়ে দেখলাম নাম্বারটি অর্কের নামে তোলা, আর নাম্বারের মাধ্যমে ওর ঠিকানাও পেয়ে গিয়েছি। নিলয়ের মাথাটা যেন ঝিম মেরে ওঠে। অর্কের নামটা শুনতে নিলয়ের গায়ের লোম যেন দাঁড়িয়ে গেল। নিলয় বসা থেকে উঠতে যাবে তখনই আশরাফ সাহেব নিলয়ের বাম হাতটি চেপে ধরে। নিলয় ওনার দিকে তাকায়, তারপর শান্ত গলায় বলে, নিলয়, আজ যা বলছি তুমি হয়তো তা আশা করোনি কোনোদিন। দিন দিন না আমার বুকের ব্যথাটা বেশ বেড়ে চলছে। প্রতি রাতেই এমন হয়, প্রচন্ড রকম ব্যথা শুরু হয়। আমি কাউকেই বলিনি। ভাবছো আমার দ্বিতীয় বউকে কেন বললাম না? সে তো একটা ডাইনি। সে শুনলে আমাকে আগেই মেরে ফেলতো। নেহার মুখের দিকে তাকিয়ে ভেবেছিলাম ওর বাচ্চা বয়সে একটা মায়ের খুব দরকার, যে কিনা বাচ্চা মেয়েকে খুব আদরে রাখবে। কিন্তু সেই ভাবনা আমার ভুল ছিল। নেহার দিকে তাকিয়ে বিয়েটা করেছিলাম, কিন্তু বিশ্বাস করো নিলয়, সংসারে তারপর থেকেই ঝামেলা।
গত রাতে বুকে প্রচন্ড রকম ব্যথা অনুভব হয়, কাশতে কাশতে বমি করি, আর রক্ত বের হয় বমির সাথে। আমি মনে হয় বাঁচবো না আর। বুকে ব্যথা উঠলে নেহার মুখটা আমার খুব মনে পড়ে নিলয়। ওর চেহারাটা আমার চোখের সামনে বাজতে থাকে। ডক্টর বলছে বুকে এভাবে ব্যথা অনেক আগে থেকেই চলছে, তাই আর বেশি ঝামেলাতে জড়ানোর কোনো দরকার নেই। তাই বলছিলাম কি, তুমি প্লিজ মাস্তানিটা ছেড়ে দাও, সুখে থাকার চেষ্টা করো নেহাকে নিয়ে। এসব লাইন থেকে দূরে সরে যাও, ওকে সুখে রাখো নিলয়। তোমার কিছু হলে আমার মেয়েটা আর কোথায় যাবে বাবা, প্লিজ। টেবিলের নিচে থাকা ডান হাত থেকে পিস্তলটি পড়ে যায়। কি বলবে সে খুঁজে পাচ্ছে না। সে তো মাস্তানি ছাড়ার কথা বলতেই এখানে এসেছিল। আর কি সব আজে বাজে চিন্তা আশরাফ সাহেবের সম্পর্কে করেছে ও, ভেবেই কেমন যেন অনুতাপ লাগছে। নিলয় অপরাধী মুখ নিয়ে আশরাফ সাহেবের দিকে তাকায়, তারপর বলে, স্যার, ছেড়ে দিব। আমিও অনেক ভেবে দেখলাম এভাবে তো আর দিন চলবে না, কিন্তু ছাড়বো আর কিছুদিন পর। কেন? অর্ককে খুঁজে পেয়েছিস? তাকে মারবো, তারপর একটা মেয়েকে মারবো। মেয়ে? আমাকে সবসময় ফলো করে। আমার অনেক প্রমাণ ওই মেয়েটার হাতে আছে, ওকেও মারবো। আচ্ছা। নিলয় আর দাঁড়ায় না, সোজা পিস্তলটি হাতে নিয়ে হনন করে হেঁটে বেরিয়ে যায় নিলয়। ফোন বের করে মাসুমকে বলে, রাতে মিশন আছে, অর্ককে রাতেই মেরে ফেলবো। তোরা কেবল নজরে রাখ, আর বিকালে বাড়িতে আসবি, দরকার আছে, সবাইকে নিয়েই আসবি। এদিকে নেহা দুটো ক্লাস করে বের হয় ভার্সিটির গেটের কাছে। আকাশটা আজ কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। নেহা গেট থেকে বের হতেই দেখে তিনজন লোক কোথা থেকে এসে আশেপাশে ঘুরঘুর করছে। নেহা একবার ওদের দিকে তাকায়, আর তখনই ওরা অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। নেহা ভাবে, আচ্ছা, এরা নিলয়ের লোক না তো? আমার উপর নজর রাখছে, আমার কোনো বিপদ হতে পারে ভেবে। নেহা কিছুক্ষণ এটা ভাবলো, তারপর ফোনটা বেজে ওঠে ওর। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নিলয়ের নাম্বার। তাড়াতাড়ি রিসিভ করতে নিলয় বলে, আমি একটা খুব জরুরি কাজে আটকে গিয়েছি, তুমি আজ একা চলে যাও প্লিজ। আমি সন্ধ্যায় বাসায় আসব তোমার জন্য সারপ্রাইজ নিয়ে। ওকে। সমস্যা থাকলে বলো, আমি রাপাতকে পাঠাচ্ছি। না থাক, আমি চলে যেতে পারবো। নেহা আশেপাশে তাকায়, পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। আফরিন আর শান্তা এসে ওদের পাশে দাঁড়ায়। নেহা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নেহা সামনে তাকিয়ে দেখে ওই ছেলেগুলো কাকে যেন ফোন করে কিছু একটা বলে চলে যায়। কি রে, তোর হিরো কই? আজ আসবে না? না, তোকে বলতে বলেছি নাকি? বাপরে, আচ্ছা বাবা, কেড়ে নিচ্ছি না, চল আমাদের সাথে কিছুটা পথ। চল। তিনজন রিক্সা নেই, আমাদের বাড়ির রাস্তার মোড়ে আমি নেমে যাব। তোরাও তো ওই দিক দিয়ে যাবি নাকি? ওরা তিনজন রিকশায়। আফরিনের কোলের উপর চিকন শান্তা বসে তিনজন বেশ গল্প করতে করতে যাচ্ছে। হুট করেই নেহার ওই তিনজন আগন্তুক লোকের কথা মনে পড়ে যায়। আচ্ছা, ওরা কি তবে আসলেই নিলয়ের লোক? এখন কি নিলয়কে কল দিয়ে জানালো যে আমরা যাচ্ছি? কি জানি, হতেও পারে। নেহা কিছু সময় চুপ হয়ে কথাগুলো ভেবে নেয়, আবার ভাবে, কেন নিলয় এমন করবে? অন্য কেউ তো হতে পারে, নিলয়ের শত্রু তো হতে পারে। চল তিনজন ভিজি। ভিজবি মানে? আরে দেখছিস না, আকাশের দিকে তাকা, বৃষ্টি এখনই আসবে। দক্ষিণে ঠান্ডা বাতাস বইছে, বৃষ্টি যে কোনো সময় আসবে। আফরিন, তুই কি বলছিস? তোরা যদি ভিজতে চাস তাহলে চল ভিজি। তো আপা, আমি কিন্তু ভিজুম না। বউ কইছে ভিজা শরীরে জ্বর হইব। বউ বকবে, আর হ্যাঁ চিন্তাও করবে। আমার কিছু হলে সে কায়দা দেয়। রিক্সা চালকের কথা শুনে মেয়ে তিনজন হো হো করে হেসে দেয়। নেহার হাসি থেমে যায়, কারণ তার নিলয়ের কথা মনে পড়ে যায়। আচ্ছা, আমি যদি ভিজি, তবে যদি জ্বর আসে, তাহলে উনিও তো আমাকে বকা দেবে। আমার জন্য হয়তো অনেক চিন্তা করবেই তো। আমি কি ওনার পর নাকি? একটুখানি পা গর্তে পড়ে হালকা ব্যথা হয়েছিল বলে ডাক্তার অবধি দেখিয়ে ওষুধ খাইয়েছিল। তাহলে যদি বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে ফেলি? আচ্ছা, ওনাকে ফোন দিয়ে একবার অনুমতি চেয়ে নিই। ওই কি ভাবছিস?
না কিছু না। মামা, তোমার ভেজা লাগবে না, রিক্সাটা আমাদের কাছে দিও 1 ঘন্টার জন্য, মানে এই বৃষ্টি যতক্ষণ থাকবে। এই নাও টাকা। শান্তা রিক্সা মামার দিকে ব্যাগ থেকে চাহিদার থেকেও অনেকটা পরিমাণ টাকা বের করে দেয়। রিক্সা চালক শান্তার নাম্বার নিয়ে রিক্সা ছেড়ে দিয়ে চলে যায়। এদিকে নেহা ফোন বের করে নিলয়কে কল দেয়, কিন্তু রিসিভ করে না। কয়েকবার দিয়েও কোনো কাজ হয় না। শেষে অফ দেখায়। নেহা কিছুটা বিচলিত মুখে বসে থাকে। এদিকে শান্ত পরিবেশে বৃষ্টি গুড়ি গুড়িভাবে বিশাল আকাশ থেকে পতিত হচ্ছে। শান্তা রিক্সা চালকের সিটে বসে রিক্সা চালাতে থাকে, আর পিছনে দুজন মেয়ে উচ্চস্বরে হাসতে থাকে। ওরে মামা, শান্তা কি আগের জন্মে কোনো ছেলে ছিল নাকি রে নেহা? দেখ কিভাবে রিক্সা চালাচ্ছে, পাকা রিক্সা চালাওয়ারও মনে হয় পারবে না। বাপরে কি ড্রাইভিং! চলে আমার রিক্সা হাওয়ার বেগে উইরা উইরা। শান্তা গান গেয়ে ওঠে। প্রকৃতির মাঝে তখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করে। কোলাহলকে ছাড়িয়ে তারা নদীর পাড়ের দিকে যায়। নেহার খুব ইচ্ছে ঝুম বৃষ্টির মাঝে একাকী ছোট্ট নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর পানিতে বৃষ্টি পড়ার দৃশ্য দেখতে চায়। নেহার খুব ইচ্ছে ঝুম বৃষ্টিতে নিঃসঙ্গ নদীর সঙ্গী হতে। নেহারা ভিজে একাকার, চারপাশ জনাকীর্ণ। রিক্সা নদীর কাছে এসে থামে। নেহা রিক্সা থেকে নেমে দৌড়ে নদীর পাড়ে যায়। সবাই নদীর পাড়ে আসে। প্রচণ্ড বৃষ্টির বড় বড় ফোঁটা নেহার মুখে এসে পড়ছে, আর পড়ছে শান্ত নদীর পানির বুকে। বড় ফোঁটাগুলো নদীর পানিকে উত্থাল করে তুলেছে। কলাপাতার বৃষ্টির ফোঁটা পড়ছে আর যেন শব্দ করে গেয়ে চলেছে। বৃষ্টি, তুমি প্রতীক্ষিত বৃষ্টি, তুমি নগ্ন পরিধি। নেহা দুহাত ছেড়ে দেয়, আকাশের দিকে মুখ তুলে চোখ বন্ধ করে জোর গলাতে বলতে থাকে, আজ ফিরে না গেলেই কি নয়? নামুক না সন্ধ্যা, হোক না হয় বৃষ্টি, জোনাকিরা বলে উঠুক, যেও না আমাদের ছেড়ে কোলাহলে। আমি না হয় তখন বসে থাকবো নির্জনে কিছুটা সময়, তোমার পথে অপেক্ষাতে। বেশ কিছুক্ষণ ছোটাছুটি করে তারা। চারিদিকে বৃষ্টির পানিতে সাদা হয়ে গেছে যেন। নেহার এই সাদা রং বেশ পছন্দের। দুপুর গড়িয়ে একসময় বিকেল হয়, তবে আকাশে কালো মেঘের ছড়াছড়িতে যেন মনে হচ্ছে সন্ধ্যা নেমেছে। বৃষ্টিও থেমে গেছে। রিক্সা চালক আসে কিছু সময় পর। ওরা তিনজন আবার রিক্সায় ওঠে। নদী থেকে নেহাদের বাড়ির দূরত্ব 20 মিনিটের রাস্তা। রিক্সা চালক কিছুটা দূর নেহাকে এগিয়ে দিয়ে বলে, এবার আপনি যান, আমি আর ওইদিকে যাইব না আপা। তুই যেতে পারবি তো? বৃষ্টি কিন্তু আবার পড়ছে, কিছুই পাবি না। হেঁটে গেলে আর 25 মিনিটই তো লাগবে। তোরা যা, আমি একাই যেতে পারবো। আচ্ছা তাহলে যা, কাল দেখা হবে, আর পৌঁছে ফোন দিস। নেহা রিক্সা থেকে নেমে যায়। নেহা নামতে বৃষ্টিটা যেন আবারও একটু জোরে ঝরতে লাগলো, তবে খুব জোরে নয়। নেহা পাকা রাস্তার এক পাশ ধরে হাঁটতে থাকে। কিছু দূর এসে নেহা পিছনে তাকায়, দেখে রিক্সা তাকে ছেড়ে অনেকখানি দূরে চলে গেছে। বৃষ্টির ফোঁটার কারণে খুব একটা দেখাও যাচ্ছে না। নেহা আবারও হাঁটতে থাকে। কালো পাকা রাস্তায় কোনো লোক নেই। হয়তো বৃষ্টিতেই সন্ধ্যা হব পরিবেশে কেউ বাড়ি থেকে বেরই হয়নি। নেহা ধীরে ধীরে আপন গতিতে হাঁটতে লাগলো। জীবনের কিছু ভালো লাগার সময় সে আজকে কাটিয়েছে। নিলয় থাকলে কত মজা হতো। ইস, ওনার সামনে ভিজবো, কেমন লজ্জা করতো না? নেহা এসব ভাবছে আর হাঁটছে। তখন একটি গাড়ির উচ্চ হর্ন শুনতে পায় নেহা। সেদিনের মতো করে একটি কালো রঙের গাড়ি নেহার কাছে এসে থেমে যায়। নেহা ভয়ে আটকে ওঠে। জোরে চিৎকার করে নেহা, কিন্তু কোনো লাভ হয় না। নেহাকে কিছু বুঝে ওঠার আগেই তিনজন লোক নেহাকে গাড়ির মধ্যে টেনে নেয়। হাত থেকে ফাইল ও ফোন রাস্তায় পড়ে যায়। একটা লোক নেহার মুখ চেপে ধরে। নেহা তাকিয়ে দেখে পরিচিত কয়েকজন। এরা সেই তিনজন লোক যাকে নেহা আজ বেশ কয়েকদিন ধরে দেখছে আশেপাশে ঘুরতে, ফলো করতে। নেহা পাশের সিটে তাকিয়ে আবার বড় রকমের ধাক্কা খায়, কারণ যে নেহার মুখ চেপে ধরে আছে সে আর কেউ নয়, জিহান। নেহার চোখ বেয়ে পানি পড়তে থাকে। নেহা ভাবে, কাছের মানুষ এমনটা করতে পারে সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। তাহলে জিহানই এদেরকে আমার পিছনে লাগিয়েছে? জিহানই তবে আমাকে ফলো করতে লোক রেখেছে? কিন্তু কেন? এক মুহূর্তের জন্য জিহানকে সে আর সহ্য করতে পারছে না। জিহান বলে, তোর খুব অহংকার তাই না? আমাকে ভালোবাসিস না তাই না? কত বড় সাহস তোর, আমাকে ফিরিয়ে দিস, সবার সামনে আমাকে অপমান করিস চর মেরে। সব শোধ তুলব। তোকে না বলেছিলাম
তুই যদি আমার না হোস তাও আমার চলবে, কিন্তু আমি তোকে কারোর হতে দেবো না। আমাকে অপমান করা, তাই না? নেহার চোখ বেয়ে পানি পড়তে থাকে। কালো রঙের গাড়িটা অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছে। একটা জায়গায় গাড়িটা ধপ করে ব্রেক করে। আরও একজন লোক গাড়িতে ওঠে। নেহা তাকে দেখে আরও কিছুটা অবাক চোখে তাকিয়ে থাকে, কারণ সেই লোকটি হলো মাহিন, যে কিনা ভার্সিটির সামনে নেহার কাছে এসে সবার সামনে মাপ চেয়েছিল। নেহার মুখ থেকে জিয়ান হাত সরিয়ে নেয়। নেহা হাঁপাতে থাকে। ভেজা শরীরটা যেন কেমন অসহ্যকর লাগছে তার। কিছুক্ষণ শ্বাস নিয়ে কাঁদতে কাঁদতে বলে, জিহান, তুই এমনটা কেন করলি? তুই তো আমাকে ভালোবাসিস, তাহলে আমার সাথে এমন করতে পারলি? ওই চুপ, কথা ছিল তোরা কেউ ওকে টাচ করবি না, যা করার আমিই করব। নেহা ভয়ে কেমন চুপসে যায়। যা হতে চলেছে নেহা কোনোদিন কল্পনাও করেনি। কেবল কয়েকবার নিলয়ের কথা ভাবলো। নিলয়ের মায়াবী মুখটা তার চোখের সামনে ভাসতে লাগলো। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো নেহা, কিন্তু 5 জন ছেলের কাছে নেহা কিছুই না। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, প্রকৃতিতে রাত নেমেছে। জনাকীর্ণ এক এলাকাতে চলে এসেছে তারা। তারপরই হুট করেই সন্ধ্যা নেমেছে। বৃষ্টির পানি প্রকৃতিতে তখন বেশ জোরেই ঘনীভূত হচ্ছে। নেহা বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ওদের থেকে আজ নেহাকে কেই বা বাঁচাবে। এক মনে উপরওয়ালার নাম নিতে লাগলো নেহা। বৃষ্টি তখন ঝমঝমিয়ে পড়তে লাগলো। ফাঁকা রাস্তা, পরিবেশ যেন আজ নেহারই বিরুদ্ধে। ফাঁকা রাস্তায় শাসা করে গাড়িটা চলেছে। তখনই গাড়িটা ধপ করে জোরে ব্রেক করলো। নেহা কোনো দিক না তাকিয়ে আটকে উঠল। সে মনে মনে বলেই ফেললো, এখন আমি কি করব? এবার তো আমি শেষ। নিলয় আমাকে মাফ করে দিয়েন। কথাটা বলেই নেহা সামনে তাকায়। সামনে একজনকে সে দেখতে পায়। কালো রঙের গাড়িতে একজন বসে আছে, গায়ে বড় কালো রেইনকোট পরা, মুখে মাস্ক। ঘুরে নেহাদের গাড়ির দিকেই তাকিয়েছে। নেহা এবার ভাবলো এটা নিলয়, কিন্তু মস্তিষ্ক নানা চিন্তাতে বিচলিত থাকায় পরক্ষণে নিজেকে কনফিউশনে ফেলে দিল। ও নো, হারামিটা চলে এসছে। চিন্তা নেই, আজ ওকেও পারবো, তারপর এটাকেও। ওই তোরা যা, আমি আর জানি এটাকে দেখছি। নেহা দেখে সেই অচেনা 3 জন ছেলে গাড়ি থেকে নামে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তখন। ওরা গাড়ি থেকে নামতেই মাহিন নেহার ওড়নাটা টেনে ধরে বাইরে ফেলে দেয়। নেহা চিৎকার করে ওঠে। বৃষ্টির ফোঁটার শব্দ নেহার আত্মচিৎকার বেশি দূর না গেলেও নেহা ঠিক পরপর 3টে গুলির শব্দ শুনতে পেয়েছে। মাহিন নেহার মুখের কাছে ঠিক এই সময়টায় মুখ আনছিল। গুলির শব্দ শুনেই মাহিন থেমে যায়। সবাই সেদিকে তাকিয়ে দেখে সেই 3 জন ছেলে মাটিতে পড়ে আছে। গাড়ির হলদে আলোতে তাদের তাজা রক্ত বৃষ্টির পানিতে মিশে কেমন একটা বিদঘুটে রং ধারণ করেছে। মাস্ক পরা ছেলেটি ধীর পায়ে এগিয়ে আসে, ডানাতে একটি পিস্তল। জিয়ান আর মাহিন জানলা খুলে হাতে বড় পিস্তল নিয়ে বের হয়। সাথে সাথেই আরেকটি গুলির শব্দ শোনা যায়। একটা মাহিনের ডানাতে এসে লাগে। আবারও আরও একটি গুলির শব্দ শোনা যায়, সেটা জিয়ানের পায়ে এসে লাগে। দুজনেই চিৎকার করে ওঠে। মাহিন আর জিয়ানের হাত থেকে পিস্তল পড়ে যায়। মাস্ক পরা ছেলেটি গাড়ির একদম কাছে আসে। নেহা গাড়ি থেকে নেমে যায়। মাস্ক পরা ছেলেটি মুখ থেকে মাস্ক খোলে। নেহা অবাক চোখে তাকিয়ে থাকে সেদিকে, কারণ এই ছেলেটা আর কেউ না, এটা নিলয়। নেহা চোখ বড় বড় করে তাকালেও মুখে যে একটা প্রশান্তির ছাপ, তা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে। নেহা দৌড়ে নিলয়ের কাছে যেতে থাকে। তখনই আবারও একটি গুলির শব্দ শুনে নেহা চিৎকার করে উঠে দাঁড়িয়ে পড়ে। নেহার চোখের খুব কাছ দিয়ে একটি বুলেট পাস করে আর সোজা যেয়ে মাহিনের বুকে লাগে। নেহা হা হয়ে দেখে সব। তারপর আবারও একটি গুলি চলে। গুলিটি জিয়ানের মাথায় যেয়ে লাগে। এই প্রথম নেহা তার নিজের চোখে খুন হতে দেখল। তাদের তাজা রক্ত বৃষ্টির পানিতে মিশে যাচ্ছে। কেমন যেন সম্মোহনে পড়ে গেল নেহা। তুমি ঠিক আছো? নেহা কোনো কথা বলতে পারল না। নেহা কেবল শুনেছে নিলয় মানুষকে মারতে পারে, কিন্তু কখনো তার সামনে এমন হবে নেহা ভাবতেই পারেনি। নেহা কেবল নিলয়ের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। নিলয় কষে একটি চর দেয়। নেহা গালে হাত দিয়ে চোখ বড় বড় করে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। আমাকে না বলে বৃষ্টিতে ভিজেছ? আজ আমি না থাকলে কোনো কিছু হতে পারতো। তোমাকে না বলেছিলাম আমাকে না বলে কোথাও যাবে না? আর যদি বড় রকমের কিছু হয়ে যেত? নিলয় কথাগুলো শেষ করে নেহার দিকে তাকায়। নেহা দৌড়ে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নেহার শরীর পানিতে ভিজে একাকার।
নিলয় একটু কেঁপে উঠল। কেমন যেন এক অচেনা উন্মাদনায় নিলয় পড়ে গেল। নেহাকে ছাড়িয়ে নেয় নিলয়। তখনও বৃষ্টি হচ্ছে। নিলয় নেহার ঠোঁটের দিকে তাকায়। নেহা চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। নেহা বুঝতে পারছে নিলয় তার দিকে তাকিয়ে আছে। নেহা আবার তাকায় নিলয়ের দিকে। নিলয় আস্তে আস্তে নেহার দিকে আগাতে থাকে, একদম কাছে চলে আসে। নেহাও কেমন সম্মানের মধ্যে পড়ে এগিয়ে আসতে থাকে নিলয়ের দিকে। একসময় খুব কাছে চলে আসে দুজন। নেহার চোখ বন্ধ হয়। নিলয় নেহার আকর্ষিত ঠোঁট দুটিতে নিজের অবহেলিত ঠোঁট দিয়ে ভালোবাসার স্পন্দন জাগিয়ে তুলতে লাগলো, যেন আশিকি মুভিটার মতো। আদিত্য চোপড়া ও শ্রদ্ধা কাপুরের সিনটাই যেন আজ বাস্তবে চলে এসেছে। কেবল নায়ক উপরে জ্যাকেট ধরেছিল আর নিলয় কিছুই না। বৃষ্টির পানিও ঠোঁটে এসে পড়ছে। আজ যেন কেমন বিমোহিত হয়ে যাচ্ছে দুজন। বেশ কিছু সময় চুমুর পর নেহা ছাড়িয়ে নেয়। ছোট ছোট চোখ দিয়ে নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয় চোখ নামিয়ে নেয়। গভীর এক চুমুর পর নেহা কাঁপছে। ঠান্ডায় কাঁপছে নাকি উন্মাদনায় বুঝতে পারছে না কেউ। তবে নিলয় গা থেকে জ্যাকেট খুলে নেহাকে পরিয়ে দেয়। তারপর হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে। দুজনে গাড়িতে বসে। নেহা চুপ হয়ে গাড়ির কাচের সাথে হেলান দিয়ে সামনে তাকিয়ে আছে। গাড়িটা চলতে শুরু করেছে। কয়েক সেকেন্ড পরেই গাড়িটা ব্রেক করে নিলয়। নেহা নিলয়ের দিকে তাকায়। নেহা বাম পাশে তাকিয়ে দেখে একটি মেয়ে জোরে হেঁটেই অন্যদিকে চলে যাচ্ছে। মেয়েটির মুখের দিকে তাকায় নিলয়, কিন্তু চিনতে পারে না, কারণ নিলয়ের মতোই মুখে মাস্ক পরা। কি হলো? কিছু না। তাহলে থামলেন যে? না, এমনি, চলো। নিলয় কিছু বুঝতে দেয় না, জোরে গাড়ি চালাতে থাকে। নেহা ভাবতে থাকে, আচ্ছা আমি তো বলিনি যে আমাকে এরা ধরে নিয়ে এসেছে, তাহলে নিলয় কিভাবে জানলো আমি বিপদে পড়েছি? জানতে হবে আমার। নেহা প্রশ্ন করে, আমি তো কাউকে বলিনি যে আমি বিপদে আছি। আপনি জানেন কি করে? হাসেন কেন? নিলয় কিছু সময় চুপ হয়ে থাকে। তারপর গাড়ি চালাতে চালাতে বলে, তোমার উপর আমার লোক নজর না রাখলেও শত্রুদের উপর আমার লোক সবসময় নজর রাখে। এটা হলো নিলয়ের মাস্টারির প্রথম হাতিয়ার, মাইন্ড গেম। আমি গুলির থেকে মাইন্ড গেম খেলতে বেশ পছন্দ করি। এই কারণে আমাকে ধরা সহজ নয়। মাইনের উপর আমার লোক নজর রেখেছিল, যেন ওর প্রতিটা ধাপ আমরা জানতে পারি এবং সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারি। আর ওকে ফলো করে আমার কাছে খবর আসে যে ওরা তোমাকে তুলে নিয়ে যাচ্ছিল। আপনি জানতেন তাহলে আমাকে নিয়ে যাচ্ছে, তবুও কেন আগে আমাকে বাজালেন না? দেখছিলাম ওরা কতদূর নিয়ে যেতে পারে। আর আমি সবার সামনে মাস্তানি করি না। ফাঁকা জায়গাতে, যেখানে আমি ও শত্রুরা ছাড়া কেউ থাকবে না, সেই জায়গায় আমি আমার পাওয়ার দেখাই। আপনি না একটা শয়তান। তবে ভদ্র শয়তান। শুধু শুধু আমাকে কষ্ট আর ভয়ে রেখেছিলেন। জানেন, বৃষ্টিতে ভেজার আগে আমি আপনাকে কতবার কল করেছি, কিন্তু আপনার ফোন অফ ছিল। ও, আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলাম তো, তাই আর কি। কি এমন কাজ? নিলয় চুপ হয়ে যায়। ওর গুরুত্বপূর্ণ কাজটা হলো মাস্তানি ছেড়ে দেওয়া। এটা কেবল নেহার জন্যই নিলয় করেছে, কারণ নিলয় বুঝে নিয়েছে নেহা তাকে অনেকটা ভালোবাসে। মুখে না বললেও নিলয় ঠিকই বুঝে নিয়েছে নেহা তাকে কতটা চায়। আর নিলয়ও নেহাকে ভালোবাসতে শুরু করেছে। তবে প্রথম প্রথম না বাসলেও শেষ মুহূর্তে এসে নেহাকে নিলয় ভালোবাসতে শুরু করে দিয়েছে। যদিও নেহাকে ভালোবাসার আগে বারবার ভেবেছে, এ যদি মিমের মতো আমাকে ধোকা দেয়। কিন্তু নিলয় নানা রকম ক্যালকুলেশন করে শেষমেশ নিজেকে ধরে রাখতে না পেরে নেহাকে ভালোবেসে ফেলেছে। তাই সে মাস্তানি ছাড়তে চায়। গাড়িটা এসে বাড়ির সামনে ব্রেক করে। তখন রাত 9টা বাজে। নেহা ভিজে একদম চুপসে গেছে। নিলয় নেহার দিকে তাকায়, দেখে দরজার কাচের সাথে মাথা লাগিয়ে নেহা ঘুমিয়ে পড়েছে। আরে এ কি মেয়ে রে, ভিজা কাপড়ে কিভাবে ঘুমায়? নেহার গায়ে হাত দিতে নিলয় চমকে যায়। নেহার গা জ্বরে যেন পুড়ে যাচ্ছে। নিলয় গাড়ি থেকে নামে। বৃষ্টির ফোঁটা অনেকখানি আগে বেশ কমে এসেছে। নিলয় দৌড়ে বাড়ির মধ্যে যায় ছাতা আনতে। তারপর ফিরে এসে দরজা খুলে নেহাকে ডাক দেয়, কিন্তু নেহার কোনো সাড়া নেই। গায়ে প্রচণ্ড জ্বর ওর, কেবল নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নিলয় ছাতাটা উপরে ধরে কাঁধের সাথে চেপে নেয়। তারপর নেহাকে কোলে তুলে বাড়ির মধ্যে নিয়ে যেতে থাকে। ভাইয়া, কি হয়েছে ভাবি? ছাতাটা ধর, ওর জ্বর এসেছে। কেন? ভেজার কারণে। নানা নানি কোথায়?
ঘরেই আছে। ও, তুই রাকিবকে কল দে, বল ভাইয়া আসতে বলেছে। আরিতা রাকিবকে কল দেয়। নিলয় নেহাকে নিয়ে রুমে চলে আসে। তারপর বিছানায় শুয়ে দিয়ে আরিতাকে ডাক দেয়। আরিতা আসে। কি হয়েছে ভাইয়া? নেহাকে কাপড়গুলো খুলে শুকনো কাপড় পরিয়ে দিত। কেন ভাইয়া? কেন মানে, ওর দেখতে পাচ্ছিস না জ্বর? মানে আমি কেন? তুমিই তো করতে পারো, তোমার ওয়াইফ না সে? এগুলো তো তোমার কাজ। ওই, বেশি বকবক না করে যা বলছি তাই কর। নিলয় বাইরে আসে। আরিতা নেহার কাপড় পাল্টে দিয়ে বাইরে এসে দেখে নিলয় দরজার কাছে পায়চারি করছে। হয়ে গেছে। গুড। রাকিবকে কল করেছিলি? আচ্ছা থাক, করতে হবে না। বৃষ্টির মধ্যে ওকে এত দূর আসতে হবে না, আমি দেখি কি করতে পারি। ভাইয়া, তোমাকে এত ভাবতে হবে না। রাকিব ভাইয়াকে আমি কল করে দিয়েছি। তুমিও তো ভিজেছো, এখনো তো চেঞ্জ করনি। যাও, আগে তুমি ভেজে কাপড়গুলো রেখে শুকনো কাপড় পরো। আরিতা কথাগুলো বলে চলে যেতে লাগলো। নিলয় নিজের দিকে তাকায়। নিলয় তখনও ভিজে কাপড়েই দাঁড়িয়ে আছে। নেহাকে নিয়ে নিলয় কেমন যেন উত্তেজিত হয়ে যায়। এজন্য নিজের দিকে একদমই তার খেয়াল নেই। নিলয় আরিতাকে ডাক দেয়। আরে শোন, নানা নানুকে কিছু বলার দরকার নেই, শুধু শুধু টেনশন করবে। তুই বরং যে শুয়ে পড়। আচ্ছা, তুমিও ফ্রেশ হও। নিলয়কে কথাগুলো বলে আরিতা চলে যায়। নিলয় আবারও পায়চারি শুরু করে দিয়েছে। রাকিবের অপেক্ষাতে সে আবার ভুলে গেল সে ভিজে কাপড়ে আছে। বেশ কিছু সময় পর রাকিব আসে। তখন ঘড়িতে বাজে 10টা। রাকিবকে দেখে নিলয় বলল, সরি রে, এত বৃষ্টির মাঝে তোকে আসতে হয়েছে। চুপ হারামি, চল ভাবিকে দেখি। আর জানি না তো তুই বিকেলে আমাদের সাথেই ছিলি, ওকে কিন্তু সারপ্রাইজ দেব। চল। নিলয় রুমে আসে রাকিবকে নিয়ে। নিলয় বিকেলে রাকিবদের সাথেই ছিল। তার এই নোংরা মাস্তানি জীবন থেকে একেবারে বের হয়ে যেতে চাই। তাই সে সব রকম আয়োজন করে ফেলেছে, কেবল সময়ের ব্যাপার মাত্র। রাকিব নেহাকে দেখে। অনেকখানি জ্বর এসেছে নেহার। রাকিব ওষুধ লিখে দেয়। নিলয় ফোন বের করতেই চোখে পড়ে মাসুমের 17টি মিসড কল। মনে পড়ে যায় আজ রাতের মিশনের কথা। শেষ মিশন। অর্ককে তারা খুঁজে পেয়েছে, আর অর্ককে মারলেই নিলয়ের রাফিয়ানের সমাপ্ত হবে। অর্কের কথা মনে পড়তে নিলয়ের লোম যেন কেমন শক্ত হতে থাকে। রাকিব বলে, কি রে, স্ট্যাচু হয়ে গেলি নাকি? ও না, আজ রাতে যেতে হবে রে। কোথায়? অর্ককে মারতে। তুই ততক্ষণ আমাদের বাড়িতেই থাক। পাগল নাকি? এসব ছাড় নিলয়। অর্ক যা করেছে সে তার দিক দিয়ে সঠিক। সে দায়িত্বের মাঝে ছিল বলে এমন করেছে। দেখ রাকিব, বিশ্বাস আর দায়িত্ব দুটো এক না। তোর থাকতে হবে না, চল আমি বাসায় পৌঁছে দিচ্ছি। বেশি জ্ঞান দিস না তো। তোর যা ইচ্ছে কর, কিন্তু কালকের পর থেকে তোকে যেন মস্তানি না করতে দেখি। আর আজ আমিও তোদের সাথে থাকতে চাই। না প্লিজ। নিলয় আর রাকিব বের হতে থাকে। সোফাতে আরিতাকে দেখে নিলয় বলে, তুই আজ নেহার রুমেই থাকবি, আমি না ফেরা অবধি যা। নিলয় আর রাকিব চলে যায়। আজ রাকিব যাচ্ছে নিলয়ের সাথে। নিলয় আজ কেমন যেন চিন্তিত, কিন্তু কেন? কোনো রহস্য কি তবে আজ রাতে উদ্ঘাটন হবে? বড় রাস্তা থেকে অনেকটা দূরের একটি ছোট্ট গ্রাম। আলোহীন রাস্তার চারপাশে সারি সারি মেয়গনি ও শিশু গাছ যেন হাতছানি দিয়ে স্বাগত জানাচ্ছে। কালো রঙের পাজেরো গাড়িটা সাহসা করে বাতাসের গতিবেগকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। নিলয় জিপিএস অন করে লোকেশন জেনে নিল। আর মাত্র কয়েক মিনিট বাকি গন্তব্যে পৌঁছাতে। নিলয় মুচকি হাসে। রাকিব ওর হাসির দিকে তাকায়। রাকিব বুঝতে পেরেছে নিলয়ের হাসির কারণ, তবুও নিলয়কে জিজ্ঞাসা করলো, এভাবে অহেতুক হাসিস না। তোর হাসির পিছনে কোনো কারণ থাকে, সেটা কি আমাকে বল। একটা রহস্যের কথা মনে পড়ে গেল রে, তাই হাসি পাচ্ছে। রহস্য? কিসের রহস্য? আর কি এমন রহস্য যার জন্য তোর হাসি পাচ্ছে? নিলয় রাকিবের কথা শুনে চুপ হয়ে যায়। নিলয় একটা রহস্য বুঝতে পেরেছে, কিন্তু সেটা কি তা গোপন রেখে রাকিবকে বলে, বাদ দে, কাল থেকে নিয়াকে বড্ড কাছ থেকে ভালোবাসবো রে। কাছ থেকে মানে কি? আরে তুই বুঝবি না, মানে অনেক বেশি করে ভালোবাসবো, কারণ এসব কিছু ছেড়ে দিব রে আমি। দুজনে কথা বলতে বলতে গন্তব্যে এসে পৌঁছায়। বড় কারেন্টের খাম্বার পাশে গাছপালা ঘেরা অচেনা এক জায়গাতে রাফাত, মাসুম, সিয়াম আর রুদ্র দাঁড়িয়ে আছে। আর ওদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অর্ক। নিলয় গাড়িটা ব্রেক কষে দরজা খুলে সিটেই বসে থাকে, গাড়ির দরজায় পা দিয়ে। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে।
ওর গায়ে তখনও কালো ভেজা রেইনকোট, তবে মুখে আজ মাস্ক নেই। কালো প্যান্ট, বড় চেন কভার জুতো, প্যান্টের হাঁটু ছেঁড়া, এটা স্টাইল বলা চলে। গাড়ির দরজায় পা রেখে নিলয় একটি সিগারেট জ্বালায়। আজকাল নিলয় একটু বেশি সিগারেট খাচ্ছে। সিগারেটের ধোঁয়া মুখে নিয়ে উপরের দিকে ছেড়ে দেয়। ব্যঞ্জন সুইচের একটি শলাকায় কয়েক টান দিয়ে প্রায় পুরোটাই ফেলে দিল। তারপর গাড়ি থেকে লোহার রড বের করে অর্কের দিকে আঘাতে লাগলো। নিলয়ের চোখ আজ কেন যেন বেশ ভয়ঙ্কর লাগছে, যে এতদিনে কেউ এমনটা দেখেনি। অর্ক নিলয়ের দিকে তাকায়। ততক্ষণে নিলয় অর্কের বাম পাশে সরে এসে সজোরে লোহার রডটি অর্কের মাথায় আঘাত করে। অর্ক একটি চিৎকার দিয়ে পড়ে যায়। তাজা লাল রক্ত অর্কের সাদা গেঞ্জিটাকে ভিজিয়ে দিয়েছে। বৃষ্টির পানি রাস্তায় জমে রক্তের সাথে মিশে গিয়েছে, কিন্তু এখন কোনো বৃষ্টি হচ্ছে না। নিলয় লোহার রড মাটিতে ঠেকিয়ে বসে যায়। অর্কের দিকে তাকায়। অর্কের চোখে পানি। যন্ত্রণায় অর্কের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। নিলয় হাসতে হাসতে বলে, হা হা, তোরা যদি বলতি পুলিশের হাতে আত্মসমর্পণ করতে, তবে করে দিতাম। তোরা যদি বলতি ভাইয়া তোমাকে সামান থেকে গুলি করে মারতে চাই, আমি নিজের বুকটা তোদের সামনে পেতে দিতাম। আমি মানছি আমি খুব খারাপ, মাস্তানি করে বেড়াই, ছোট থেকে অবহেলিত জীবন ছিল আমার। আচ্ছা, এটা বলতে পারবি অর্ক আমার ভালোবাসাটাও কি খারাপ ছিল আমার মতো? আমার তোদের প্রতি বিশ্বাস করাটা কি খুবই বড় ধরনের অপরাধ ছিল? কেন করেছিলি তোরা এমন? তোমাকে মিমি কোনো দিনও ভালোবাসেনি। সে তার মিশন কমপ্লিট করতে তোমার সাথে ভালোবাসা নাটক করেছিল, আর তুমি বোকার মতো তাকে বিশ্বাস করতে শুরু করেছিলে। বোকা? ঠিক বলেছিস, বোকা। তবে বোকা লোকেরা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। মিমিকে তো সবার সামনেই মেরে দিয়েছিলাম। কিভাবে মেরেছিলাম শুনবি না? ওর ওই দিন বিয়ে হচ্ছিল ডক্টর একটা ছেলের সাথে। আমি সোজা সামনে যেয়ে দাঁড়াই, আমাকে দেখে মিমি হা হয়ে তাকিয়েছিল। তারপর নিলয় থেমে যায়। পাগলের মতো মাথা কয়েকবার নাড়াতে থাকে। হাতে থাকা লোহার রডটি ধরে নিজেই নিজের জুতো পরা পায়ে কয়েকবার আঘাত করে আস্তে করে। নিলয়ের এমন উন্মাদিত রূপ আগে কেউ দেখেনি। আজ নিলয় বেশ উত্তেজিত। অর্কের দিকে তাকিয়ে নিলয় আবার বলে, মিমি আমার দিকে বড় বড় চোখে তাকিয়েছিল অনেকটা সময়। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হাসি। বাড়িতে সিকিউরিটি যত পুলিশ ছিল সবাই আমার দিকে পিস্তল তাক করে চারপাশ দাঁড়িয়েছিল। আমি উচ্চ স্বরে হেসে দিয়ে মিমির দিকে তাকিয়ে বলি, তোমাকে বলেছিলাম আমাকে একদম বাঁচিয়ে না রাখতে। যদি বাঁচিয়ে না রাখতে তবে তোমাকে এখন মরতে হতো না। মিমি আমার দিকে তাকিয়ে বলে, তোর সাহস দেখে অবাক হচ্ছি, এতগুলো পিস্তলের সামনে দাঁড়িয়ে আমাকেই মারার কথা বলছিস। আমি ওর কথা শুনে হাসি। আমি বিরক্তকর হাসি দিয়ে তাকাই ওর দিকে। জানিস অর্ক, সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। ওই মাসুম, হাসিতে কি প্রাণ থাকে রে? জি ভাইয়া, থাকে। অর্ক, মাসুম থাকে বলেছে। তাহলে সেদিন কেন আমার হাসিতে কোনো উত্তেজনা ছিল না? কেন সেদিন আমার হাসিতে কোনো প্রাণ ছিল না? নিলয় কথাগুলো বলে অর্ককে আবার বাড়ি দেয়। অর্ক মা বলে চিৎকার করে ওঠে। নিলয় উচ্চ স্বরে হাসতে থাকে। হাসি না থামিয়েই বলে, হা, তুই তো আজ তোর মাকে ডাকার সুযোগ পাচ্ছিস অর্ক, কিন্তু আমার সেদিন কোনো সুযোগই দিস নাই মাকে চিৎকার করে ডাকার। কষ্ট হচ্ছিল রে। কষ্টটা গুলি লেগেছে বলে হচ্ছিল না রে, কষ্টটা হচ্ছিল তোরা আমাকে মেরেছিলি। এটা মনে করতে করতে চোখ বন্ধ করেছিলাম। সেই কষ্টটা আমাকে আজ ঘুমাতে দেয় না অর্ক। নিলয় আবারও লোহার রড দিয়ে অর্ককে মারে। মুখ থুবড়ে পড়ে যায় নিলয়। কাদামাখা শরীরটা রক্ত নিয়ে আরো বিশ্রী দেখাচ্ছে। অর্কের দিকে তাকিয়ে নিলয় আবার বলে, মিমির দিকে পিস্তল তাক করে ধরি আমি। সাথে সাথে মিমি বলে, তোকে তো কেবল মারাটা আমার অর্ডারের ব্যাপার। আমি হাসি মুখে বলি, আর আমি মরবো কোনো অর্ডার ছাড়াই। এখানে যত পুলিশ আছে সবার পরিবারের লোক আমার হাতে বন্দি। সবার বাড়িতে আমার লোক যে বসে আছে। সো অফিসার, যদি নিজেদের এবং পরিবারকে বাঁচাতে চাও তো চলে যাও, না হলে আমি যদি এখান থেকে না ফিরি তবে তোমাদের এই জায়গা আর তোমাদের পরিবারের সবাই বম ব্লাস্টে মারা যাবে। সবাই তখন যে যার মতো করে চলে যায়। বিয়েতে সব লোক পালিয়ে যায়। সারা বাড়িতে আমি আর মিমি দাঁড়িয়ে। মিমির দিকে পিস্তল হাতে দাঁড়িয়ে আছি আমি।
মিমির চোখ ছানা ভরা হয়ে যায়, আমার দিকে ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্লিজ নিলয়, আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে তোমাকে ঠকিয়েছি। আমাকে মেরো না প্লিজ নিলয়। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমাকে মেরো না। আমি তখন উচ্চস্বরে হেসে দেই। হাতে থাকা পিস্তলটা কোমরে গুজিয়ে ওর দিকে যাই, ওর পাশে যেয়ে বসি, মিমিকে টেনে নিয়ে আমার পাশে বসাই। তারপর বলি, মনে পড়ে এভাবে কতটা বিকেল কাটিয়েছি? তুমি আমার কাঁধে মাথা রেখে বসে থাকতে, আর আমি তোমার সাথে কতই না স্বপ্ন বোনার গল্প করতাম। কিন্তু সবগুলো ছিল মিথ্যে। না না না, আমার দিক থেকে মিথ্যে না, মিথ্যে ছিল তোমার দিক থেকে। আমি মিমিকে টেনে আমার কাঁধে মাথায় রাখতে দিই। সে কোনো কথা বলে না। আমি মিমিকে টেনে নিয়ে জোর করে ওর ঠোঁটে কিস করি। আমার দিকে মিমি কেবল পোকার দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর বলি, আচ্ছা যাও, ছেড়ে দিলাম। কথাটা বলে আমি হেঁটে চলে আসতে যাব, তখনই মিমি আমার কোমর থেকে পিস্তল বের করে আমার দিকে তাক করে শট করে, কিন্তু গুলিটা মিস হয়। আমি জোরে হাসি। মিমি আবার গুলি করে, কিন্তু আর গুলি বের হয় না। পিস্তলে আমি একটা গুলি নিয়েই গিয়েছিলাম, আর আমি নিজেই চেয়েছিলাম মিমির কাছে এই পিস্তলটা যাক। দেখতে চেয়েছিলাম ওর বিশ্বাস, কিন্তু মেয়ে তো, বিশ্বাস আর বিষ, মেয়েদের মধ্যে বেশ একটা ভালো করে সম্পর্ক, তাই না? আমি মিমির দিকে তাকিয়ে বলি, না মিমি, আজ আর তোমার পালা না, আজ আমার পালা। আজ আমি মারবো, চিৎকার করবে তুমি। কিন্তু মজার ব্যাপার, তোমাকে বাঁচাতে কেউ আসবে না, আর যে আসবে সে তোমার আমার এই রাফিয়ান খেলাতে সে মরবে। কথাগুলো বলে আমি পা থেকে ছোট্ট পিস্তলটি বের করি, যা সবসময় আমি নিজের রাখাতে রেখে দিতাম। সেই পিস্তলটি ছিল বুলেটে ভরা। বের করে বসে পড়ি, মিমির পায়ে একটা গুলি করি। মিমি চিৎকার দিয়ে ওঠে। এক পা গুলি খেয়ে মিমি কাত হয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আমি আবারও গুলি চালাই, যেটা মিমির আরেকটি পায়ে যেয়ে লাগে। মিমি এবার পড়ে যায়। আমি হাসতে হাসতে আবার গুলি করি। এবার গুলিটা যে মিমির কপালে লাগে। মিমি মারা যায়। তারপর পিস্তলে থাকা বাকি গুলিগুলো মিমির মরা দেহতে ইচ্ছে মতো চালাই। তারপর সেখান থেকে চলে আসি। জানি সর্ক, সেদিন আমার কোনো চোখ দিয়ে পানি পড়েনি। আজ তোকে মারতে এসে পড়েছে, কারণ তোকে আমি আরো বেশি আপন ভাবতাম রে। এখানে যতগুলো লোক আছে, এরা যদি বলে আমাকে মেরে ফেলতে চায়, আমি হাসতে হাসতে ওদের পিস্তলের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকবো। যার হাত কাঁপবে আমাকে গুলি চালাতে, সে আমাকে ভালোবাসে রে। মাসুম, তোর পিস্তলটা বের কর। সবাই নিলয়ের দিকে হা হয়ে তাকিয়ে আছে। নিলয়কে একে একে সবাইকে পিস্তল বের করতে বলে। সবাই নিলয়ের কথা মতো পিস্তল বের করে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। তোরা সবাই লাইন দিয়ে দাঁড়া, তোদের পিস্তল আমার দিকে ধর, তারপর আমাকে গুলি কর। কি কি বলো ভাই, এসব পাগল হয়ে গিয়েছো? যা বলেছি তাই কর, না হলে তোদের সব কটাকে আমি নিজেই গুলি করব। নিলয়, পাগলামি থামা, তাড়াতাড়ি বাসায় চল। চুপ, তুই এর মধ্যে আসিস না। যদি আসিস তবে যা, পিস্তল নিয়ে সামনে যেয়ে আমাকে গুলি কর। সরি ভাইয়া, আমি তোমার হাতে মরতে রাজি, কিন্তু তোমাকে গুলি করতে পারবো না। কথাটা বলেই মাসুম নিজের হাত থেকে পিস্তল ফেলে দিয়ে মাথাটা নিচু করে নিলয়ের সামনে দাঁড়িয়ে পড়ে। একে একে সবাই পিস্তল ফেলে দিয়ে দাঁড়িয়ে যায়। এবার তোমার পালা ভাইয়া, আমাদের মেরে দাও। হয়তো তুমি ভাবছো আমরাও অর্কের মতো বিশ্বাস নিয়ে খেলতে পারি, তাই আজ আমাদেরও মেরে দাও। নিলয় কথাটা শুনে পিস্তল ধরে ওদের দিকে। সবাই চোখ বড় বড় করে তাকায়। তবে কি নিলয় ওদের মেরে ফেলবে? সবাই কেমন ভয়াত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। এদিকে রাকিব রেডি, হাতে লোহার রড নিয়ে। যদি নিলয় সবাইকে গুলি করে তবে রাকিবও নিলয়কে ছাড়বে না। নিলয় উচ্চস্বরে হাসে। সবাই ওর হাসির দিকে তাকায়। তারপর একটি গুলি চলে। ধুম করে মাটিতে পড়ে যায় একটা বলবিত শরীর। নিলয়ের দিকে সবাই হা হয়ে তাকিয়ে আছে। নিলয়ের চোখে পানি। নিলয় হাসে। তবে নিলয় আজ এই হাসির মাঝে একটা অধিক প্রাণের সন্ধান খুঁজে পেয়েছে। তারপর নিলয় দুই হাত দিয়ে সবাইকে কাছে ডাকে। রাফাত, মাসুম, সিয়াম ও রুদ্র দৌড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরে। সবার চোখে পানি। নিলয়ও কাঁদছে। রাকিব হাবার মতো কেবল নিলয়ের দিকে একবার তাকায়, আরেকবার তাকায় পাশে পড়ে থাকা অর্কের নথর দেহটির দিকে। নিলয়ের পিস্তলের গুলিটি
সোজা গলায় এসে লাগে অর্কের। নরম মাংস ভেদ করে নিলয়ের বুলেট পতিত হয় মাটিতে, আর অর্কের দেহটি পতিত হয় কাদামাখা স্যাঁতস্যাঁতে মাটিতে। রক্ত যেন চারিদিকে মিছিল ছড়িয়ে বহমান হতে ব্যস্ত। নিলয় সবাইকে নিয়ে যখন গাড়িতে উঠতে যাবে তখন রাকিব থেমে যায়। রাকিবের দিকে তাকিয়ে দেখে রাকিব অন্যদিকে কোথায় যেন তাকিয়ে আছে। রাকিবের দৃষ্টি সোজা নিলয় তাকিয়ে দেখে দুজন লোক গাড়িতে উঠে চলে যাচ্ছে। রাকিব বলে, নিলয়, আমাদের দেখছে ওরা। এটা নতুন কিছু না, তবে সে ছিল একজন, কিন্তু এখন হয়েছে দুজন। ব্যাপারটা তো সেটা না। তো আমি একজনকে মনে হয় চিনি, খুব ভালো করেই চিনি। কি বলিস? নিলয় বেশ খানিকটা অবাক চোখে তাকায় রাকিবের দিকে। আগন্তুক মেয়েটাকে রাকিব জানে, তবে কে সে? নিলয় চেনে না, অথচ রাকিব চেনে। কে হতে পারে? যা বলছি একদম শিওর, কিন্তু মনে করতে পারছি না। আচ্ছা চল, আজ রাতেই তো মাস্টারি জীবন শেষ, তাহলে চিন্তা করে কি লাভ? এই শহর ছেড়ে চলে যাব। আচ্ছা চল। নিলয় গাড়িতে বসে। রাকিবের মুখে চিন্তার ছাপ। রাকিবের দিকে তাকিয়ে নিলয় মুচকি হাসে। নিলয়ের হাসি দেখে রাকিবের তখন মনে পড়ে নিলয় একটা রহস্যের কথা ভেবে তখন হাসছিল। নিলয়, তুই কিন্তু বললি না কিসের রহস্য? মাসুম। ভাইয়া। তোরা সবাই একটা বিষয় খেয়াল করেছিস? আমাদেরকে নয়ন আর অর্কের খবর কে দিয়েছে? কে আবার? ফোন কে করেছিল তোমাকে? সেই নাম্বার ট্র্যাক করে যে জায়গায় গিয়েছি, আর সেখানেই নয়ন আর অর্ককে খুঁজে পেয়েছি। আরে গাধা, মজার ব্যাপার তো এটাই। ওই আগন্তুক মেয়েটা এমন জায়গা থেকে কল করেছে যেখানে ট্র্যাক করে আমরা পৌঁছাতে পারি, আর নয়নও অর্ককে খুঁজে পাই। আর মেয়েটা বেশ ভালো করেই জানে নয়ন আর অর্ককে আমরা খুঁজে পেলেই মেরে ফেলবো, আর সেই সব কিছু ও নিজেই প্রমাণ হিসেবে রাখতে পারে। গাড়িটা এসে থামে নিলয়ের বাড়ির সামনে। রাকিব পথে নেমেই যেত, কিন্তু নিলয় নামতে দেয়নি। নিলয়ের মনে অনেক প্রশ্ন জেগেছে। কে মেয়েটা? রাকিব কেন এত শিওরলি বলতে পারছে মেয়েটাকে সে চিনে? আর কেনই বা সে আমাদের শত্রুর ঠিকানা এভাবে আমাদের দিচ্ছে, যাতে আমরা সেখানে যে খুন করি? কে হবে মেয়েটা? কি হলো, গাড়ি থেকে নামবি না? মাসুম, তোরা যা, ঘুমিয়ে পড়। আর শোন, অস্ত্রগুলো সব নষ্ট করে দিস। আচ্ছা ভাইয়া, ওই চল। ওরা চলে গেল। রাকিব আর নিলয় ঘরের দিকে যেতে লাগলো। নিলয় রাকিবকে প্রশ্ন করে, আচ্ছা তুই কি আসলেই চিনিস ওই মেয়েটাকে? অনেকখানি চেনা লাগছে রে, কিন্তু ঠিক আন্দাজ করতে পারছি না। তোর কেন মনে হচ্ছে তুই ওকে চিনিস? একবার বল আমাকে, কে সে? বাদ দে নিলয়, কাল কিন্তু নীলা আসবে, মনে আছে তো? মনে আছে। তাহলে সব বাদ দে। নীলা কিন্তু জানে যে তুই এসব ছেড়ে দিয়েছিস শিপাতের মৃত্যুর পর। এখন যা, নেহা ভাবিকে যে দেখ কেমন আছে। নিলয় রুমে চলে আসে। রাকিব অন্য রুমে চলে যায়। নিলয় রুমে প্রবেশ করে, দেয়াল ঘড়িটার দিকে তাকায়। রাত 1:10। নেহা ঘুমাচ্ছে। নিলয় নেহার কাছে যায়। কেমন যেন অজস্র মায়া নেহার মুখটাতে লেগে আছে। নিলয় অপলকভাবে তাকিয়ে থাকে। নিলয় ধীর পায়ে এগিয়ে যায়, নেহার কপালে হাত রাখে। জ্বরটা তখনও আছে শরীরে। নিলয়ের স্পর্শ পেয়ে নেয়া ঘুমন্ত অবস্থায় যেন একটু কেঁপে উঠল। নিলয়ের সাথে সাথেই হাত সরিয়ে নিতে যাবে, তখনই নেহার অবচেতন হাত নিলয়ের হাতটি শক্ত করে ধরে নেয়। নিলয় ছাড়ানোর মৃদু চেষ্টা করে ব্যর্থ হয়। নেহা নিলয়ের হাতটি আঁকড়ে ধরে। নিলয় মুচকি হাসে। বিছানার উপর নেহার পাশে হেলান দিয়ে বসে। নেহার মুখের দিকে তাকিয়ে নিলয় চুপটি করে বসে থাকে। এদিকে নেহা নিলয়কে নিয়ে স্বপ্ন দেখে। কে যেন নিলয়কে তার থেকে কেড়ে নিতে যাচ্ছে। নিলয়কে নেহা ছোঁয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পায় নেহা। নিলয় থেমে যায়। নেহা দৌড়ে নিলয়ের হাত শক্ত করে ধরে। নিলয়ের বুক থেকে তখন তাজা রক্ত গড়িয়ে পড়তে থাকে। কারা যেন নিলয়কে গুলি করেছে, আর সেই গুলি নিলয়ের বুকের ঠিক বাম পাশে এসে লাগে। নিলয় পড়ে যাচ্ছে, আর তখনই নেহা নিলয়ের হাত প্রচণ্ড রকম শক্ত করে আঁকড়ে ধরেছে। নেহা বারবার বলছে, এভাবে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তোমাকে অনেক ভালোবাসি নিলয়। যখন নীলচে আকাশ সাদা মেঘে ছেয়ে যাবে, তোমার হাত ধরে অনেকটা পথ হাঁটতে চাই আমি। ঝুম করে বৃষ্টি নামবে, আমরা খালি পায়ে হাঁটবো,
তুমি ছাতা মেলে ধরতে চাইবে, আমি তা মেলতে দেব না। আমি চাইবো দুজনে বৃষ্টিতে ভিজতে। জ্বর আসবে বলে আমাকে বকা দেবে, আমি রাগ করব, তুমি আমার রাগ ভাঙাবে। কিছুই তো বাকি নেই নিলয়, আমাকে ছেড়ে যেও না। নেহা কাঁপতে থাকে। নিলয় তাকিয়ে দেখে নেহা বিড়বিড় করে কী সব বলছে। নেহার কাঁপুনি দেখে নিলয় আরও একটি কাঁথা এনে গায়ে দিয়ে দেয়। নিলয় আবারও নেহার কপালে হাত রাখে। নেহা আবার নিলয়ের হাত শক্ত করে ধরে নিজের কাছে টেনে নিতে থাকে। তারপর ঘুমের ঘোরেই নেহা নিলয়ের বুকের উপর মাথা রেখে ঘুমাতে থাকে। নিলয় নেহার মাথায় হাত বোলাতে থাকে। এভাবেই কেটে যায় বাকি রাত। ভোরের দিকে নিলয় ঘুমিয়ে পড়ে। সকালে নেহার ঘুম ভাঙে। চোখ মেলে তাকাতেই দেখে নিলয়ের বুকে সে মাথা রেখে ঘুমাচ্ছে। লাফ দিয়ে ওঠে নেহা। নিলয়ের ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে নেহা ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সরি, আমি আসলে কোনো ব্যাপার না, বরং আমি হেলান দিতে দিতে কখন যে শুয়ে পড়েছি বুঝতেই পারিনি। তোমার জ্বর কমেছে নাকি? কষ্ট করে এভাবে থাকার কি দরকার ছিল? আমার জ্বর না ভালুকের জ্বরের মতো, যেদিন আসে তার পরের দিন ঠিক হয়ে যায়। দেখুন, এখন কোনো জ্বর নেই। কথাটা বলেই নেহা আবার নিলয়ের হাত ধরে কপালে নিয়ে যায়। নিলয় দেখে আসলে নেহার কোনো জ্বর নেই। নিলয় মনে মনে খুশি। নিলয় বলে, তাহলে রেডি হয়ে নাও, আজ বাসায় অনেক গেস্ট আসবে। কেন? আজকে তো আমার জীবনের বেস্ট দিন, সাথে তোমারও। বুঝলাম না। বুঝতে হবে না। কথাটা বলে নিলয় ঘর থেকে বের হয়। নেহা কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে যায়। নেহা ফ্রেশ হয়ে নিচে আসে। রাকিব, মাসুম, সিয়াম, রাফাত, রুদ্র, আরিতা, নানা, নানু সবাই বসে আছে। কিন্তু নেহা নিলয়কে দেখতে পেল না। চারিদিকে একবার চোখ বলিয়ে নিল নেহা, কিন্তু কোথাও পেল না। নেহাও ওদের সাথে যেয়ে বসে। কয়েক মিনিট পর নেহা দেখে নিলয় কালো স্যুট প্যান্ট পরে বের হয়েছে। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় বলে, নানি, আমি যাচ্ছি, তোমাদের জামাইকে আনতে যাচ্ছি, তোমরা রেডি হয়ে থাকো, নীলা আসবে। কথাটি বলে নিলয় চলে যায়। আব্বু কেন আসবে? আর ওই নীলা আবারও এখানে কেন আসবে? নেহা মনে মনে কথাটি বলে। নিলয় চলে যাওয়ায় কয়েক মিনিট পরে কলিং বেল বেজে ওঠে। নেহা নিজেই দরজা খোলে। তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখতে নেহার থেকেও সুন্দর হবে। নেহা হা হয়ে তাকিয়ে রইল কিছু সময়, তারপর বলে, আপনি? আমি নীলা। আর তুমি? আমি নিলয়ের। আচ্ছা ছাড়ো, ভিতরে চলো। নীলা তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করে। রাকিবকে দেখে নীলা জড়িয়ে ধরে। পরক্ষণেই আবার কলিং বেল বেজে ওঠে। নেহা যেয়ে দরজা খুলে দেয়। দেখে আফরিন আর শান্তা দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখে নেহা কিছুটা অবাক হলেও অনেক খুশি হয়। তোরা এখানে? রাস্তায় ভাইয়ার সাথে আমাদের দেখা হলো, তোর জ্বর তাই দেখতে আসলাম। ভিতরে আয়। ওরা তিনজন ভিতরে প্রবেশ করে। রাকিবের পাশে নীলাকে দেখে আফরিন হা হয়ে তাকিয়ে থাকে। মুখে প্রচণ্ড রাগের প্রতিচ্ছবি দেখা যায়। সবাই আফরিনের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেন? রাকিব মাথা নিচু করে বসে রইল। তারপর মুখ তুলে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। কি রে আফু, তুই এভাবে তাকিয়ে কি দেখছিস? উনি রাকিব ভাইয়া আর পাশের জন নেহা। তো রাকিব কেন ওর পাশে বসবে? মানে হলো রাকিবের বিএফ, আমরা দুজন দুজনকে ভালোবাসি। কি? নেহা আর শান্তা একটু শব্দ করে ওঠে। আফরিনের দিকে দুজনে হাবার মতো তাকায়। এত বড় কথা আফরিন কোনোদিন কাউকেই বলেনি। রাকিব আস্তে হেঁটে আফরিনের পাশে এসে দাঁড়ায়। বিড়বিড় করে বলে, চুপ, আমি নেই বলে কি মেয়েদের পাশে গিয়ে এভাবে বসতে হবে? এখানে প্লিজ এখন চুপ থাকো। আর নীলা আমার বেস্ট ফ্রেন্ড। বাদ দে আপু, বেস্ট ফ্রেন্ডই তো। আচ্ছা ঠিক আছে, তবে বাইরে বের হবে না, বলে দিচ্ছি, তখন বোঝাবো। রাকিবের দিকে তাকিয়ে আফরিন কথাটা বলে। নেহা আর শান্তা হাসতে থাকে। এই আরিতা, নীলয় আসবে কখন? ওকে ছাড়া আমার একদমই ভালো লাগে না। শয়তানটা নাকি আরো কিউট হয়েছে, দেখতে নাকি অনেক স্মার্ট হয়েছে। কই সে? বাইরে গিয়েছে, কিছু লাগলে আমাকে বলো। তোমার ভাইয়াকে লাগবে। কই ও? কি বললেন আপনি?
আরে নেহা আপু, নীলা আপু বলতে চাইছে নিলয় ভাইয়ের সাথে আড্ডা দেবে, তাই তাকে চাই, তাই না নীলা আপু? আরিতা নীলার দিকে তাকায়, মুচকি হাসে। নেহা কেবল রাগি চোখে তাকাতে থাকে ওদের দিকে। আফরিন কাছে এসে বলে, কি রে, এবার রেগে যাচ্ছিস কেন? চুপ কর তো। আরিতা, কিন্তু ও কোথায়? আমার কেন জানি মনে হচ্ছে কোথাও একটা কিছু চলছে, আমি বুঝতে পারছি না। নেহা বিড়বিড় করে কথাটা বলল, তারপর জোর গলায় বলে, উনি বাইরে গেছে। অরিতা তো বলল ও আসবে কখন? ওকে ছাড়া ভালো লাগছে না। অস্থির হওয়ার কিচ্ছু নেই, চলে আসবে। কে কি খাবি, চা না কফি? আমি নিজেই বানাতে পারি। চা নিয়ে আয় যা। রাকিব চলে গেল, সাথে আফরিনও দৌড়ে চলে গেল রাকিবের পিছনে। মাসুম, রাফাত আর সিয়াম শান্তার দিকে পালা করে তাকাতে লাগলো, আর শান্তা তা বুঝতে পেরে এক একজনকে চোখ টিপ মারতে লাগলো। কিছু সময় পর আফরিন আর রাকিব চা নিয়ে আসে। সবাই চা খাচ্ছে আর টিভি দেখছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। নেহা দরজা খুলতে যাবে তখনই নীলা বলে ওঠে, থাক, আমি যাচ্ছি, নিশ্চয় নিলয় এসেছে, আমি দরজা খুলছি। নীলা দরজা খোলে। সবাই দেখে নীলয় এসেছে। নীলা নিলয়কে দেখেই জড়িয়ে ধরে। কেমন আছো এখন? ভালো, তুমি? আমিও ভালো। নিলয়ের পিছনে আশরাফ সাহেব দাঁড়িয়ে। ওনাকে দেখে নীলা নিলয়কে ছেড়ে দেয়। নিলয় ভিতরে প্রবেশ করে। নেহার দিকে তাকায় নিলয়। নেহার রাগি চোখে তাকিয়ে আছে। আফরিন জোরে হেঁটে নেহার পাশে এসে দাঁড়ায়, তারপর মুস্কি হেসে বলে। নেহা আফরিনের দিকে চোখ গরম করে তাকায়। আফরিন হেসে চলে যায়। ফ্রেন্ড তো, তা তুমি করে কেন বলছো? নেহা একা একাই কথা বলে যাচ্ছে। রাকিব, আমার সাথে উপরে আয় তো। দেখ, নীলা আমাকে পছন্দ করত, সেটা তুই জানতি, কিন্তু নেহা তা জানে না। যদি জানে তো বুঝতে পারছিস কি হবে। আচ্ছা, ওকে বুঝিয়ে বলবো। আর তোকে তো বলা হয়নি, আফরিন কিন্তু আমার জিএফ। তোর জিএফ বলে কি, এক পায়ে নুপুর পরে? আরে না, ওর নুপুর নাকি হারিয়ে গেছে। ও চল তাহলে নিচে যাওয়া যাক। নেয়ার দিকে যখন আফরিন দৌড়ে আসছিল তখন নিলয় খেয়াল করে আফরিনের এক পায়ে নুপুর নেই। তাই রাকিবকে কথাটি বলে নিলয়। নিচে বসে সবাই আড্ডা দিচ্ছে, আর নিলয় গম্ভীর হয়ে আফরিনের পায়ের দিকে তাকাচ্ছে। এক পায়ে ওর নুপুর নেই। পরের পায়ের নুপুরটা নিলয়ের বেশ পরিচিত লাগছে, কোথায় যেন সে দেখেছে। নিলয় বসা থেকে উঠে মাসুম, সিয়াম, রাফাত আর রুদ্রকে ডাকে। কি হয়েছে ভাইয়া, সবার সামনে থেকে চলে আসলে আবার ডেকে আনলে? আফরিনের উপর নজর রাখ। সি ভাইয়া, রাকিব ভাইয়ের জিএফের উপর নজর দেব? আরে গাদা, মনে আছে আমরা একটা মেয়ের নুপুর খুঁজে পেয়েছিলাম? কেন জানি না ওই নুপুরটা আফরিনেরই হবে। কি? একটু নজর রাখ। আর সেই কারণেই রাকিবকে বলেছি যে মেয়েটাকে খুব চেনা চেনা লাগছিল। তারপর সবাই আবার আড্ডাতে চলে গেল। সবাই যে যার মতো করে আড্ডা দিচ্ছে। নিলয় বসতেই নেয়া নিলয়ের পাশে যেয়ে বসতে যাবে তখনই নীলা কোথা থেকে এসে নিলয়ের পাশে যেয়ে বসে। রাকিব বোকার মতো সেদিকে তাকায়, আর নেহার রাগি চোখে ওদের দিকে তাকায়। নেহা দেখতে থাকে নীলা নিলয়ের হাত ধরেছে, চুল ধরেছে, এইসব দেখে গা জ্বলে যাচ্ছে নেহার। তাই কাউকে কিছু না বলে রুমে এসে শুয়ে পড়ে। নিলয় নেহার চলে যাওয়ার দিকে কিছু সময় তাকিয়ে থেকে মনে মনে বলল, কি হলো, আজ নেহা আমার সাথে কোনো কথা বলছে না, কিন্তু কেন? তবে কি নীলা কিছু বলেছে, নাকি নীলাকে নিয়ে নেহা উল্টাপাল্টা ভাবছে? নিলয় কিছু সময় পর রুমে আসে। এসে দেখে নেহা শুয়ে আছে। নিলয় বলে, নেহা, বলেন। তুমি আমার সাথে কথা বলছো না কেন? বলছি তো। কই? আচ্ছা, আমার পাশে এসে বসো। না, আমি এখানে ঠিক আছি। আসতে বলেছি, আসো। নেহা নিলয়ের ধমক খেয়ে নিলয়ের পাশে যেয়ে বসে। নিলয় নেহার হাত ধরে, কিন্তু নেহা তা ছাড়িয়ে নেয়। আবারও নেহার হাত ধরে ও। নেহা এবার চুপ হয়ে বসে থাকে। নিলয় বলে, কিছু হয়েছে? না, কিছু না। তাহলে এত চুপ কেন? এমনি একটা কথা ছিল। বলো। নীলা কি সত্যি আপনার শুধু ফ্রেন্ড? নিলয় হেসে দেয়। নেহা নিলয়ের দিকে বিরক্তি নিয়ে তাকায়। আর সহ্য করতে পারছে না নিলয়কে নেহা। হাতটা ছাড়িয়ে নেহা বলে, না হেসে বলুন। শুধু ফ্রেন্ড আমার থেকে। ও মনে হয়
আপনাকে ভালোবাসে তাই না? হুম, আর আপনি? তোমাকে ভালোবাসি। নীলা আমার থেকেও তো সুন্দরী। তো না, কিছু না। নেহা মনে মনে হাসে, তবে হাসিটা কেবল মনেতেই রেখে দেয়। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নেহা বলে, উঠলেন যে? হুম, নেহা তোমাকে তো বলাই হয়নি সারপ্রাইজ পার্টিটা কিসের। হ্যাঁ বলুন। আসলে আমি মাস্তানি ছেড়ে দিয়েছি। নেহা চুপ হয়ে যায়। কিছু সময় কাল রাতের ঘটনাগুলো বেশ কড়াভাবেই মনে করতে লাগলো। যদি নিলয় একদম সাধারণ কেউ হতো তাহলে কি পারতো ওদের সাথে লড়াই করতে? না থাক, ও মাস্তানি জীবনেও থাকুক। না না, মাস্তানি জীবন দিয়ে তো বাকি সময় চলবে না। পুলিশ ধরে নিয়ে গেলে শেষমেশ কি হবে? না, ও ছেড়ে দিক, সুন্দরভাবে জীবন অতিবাহিত করব। নেহা এক মনে কথাগুলো ভাবতে থাকে। নিলয়ের দিকে তাকায়। তখনই দরজায় দুটো টোকা পড়ে। তাকিয়ে দেখে আফরিন আর রাকিব এসেছে। নেহা ওদের দুজনের দিকে তাকিয়ে বসা থেকে উঠে গেল, আর নিলয়ের চোখ সোজা আফরিনের পায়ের দিকে চলে গেল। ওদের পিছনে মাসুম, সিয়াম, রাফাত, রুদ্ররাও আছে। মাসুম ইশারা করে নিলয় কিছু একটা বলল। নিলয় বলে, আচ্ছা নেহা তুমি নিচে যাও, আমি আর মাসুমরা আসছি, একটু কাজ আছে, যাও। নিলয়ের কথা মতো ওরা চলে গেল। বাকিরা রুমে আসে। নিলয় কোটের পকেট থেকে সেই নুপুর বের করে। অনেক দামি একটা নুপুর। নুপুরের দিকে নিলয় কিছু সময় তাকিয়ে থেকে বলল, শিওর এই নুপুরটা আফরিনের? ভাইয়া, ওর পায়ে ওই নুপুরের সাথে একদম মিলে যাচ্ছে। আর আমরা ওকে কথা বলতে দেখেছি কারোর সাথে ফোনে, কিন্তু কি কথা বলেছে তা জানি না, তবে অবশ্যই গোপনীয় কিছু। আর ও এখানে কেন? নেহার জ্বর, তাই ওরা আসছে। কিন্তু কে বলেছিল নেহা ভাবির জ্বর এসেছে? নেহা বা রাকিব বলেছে হয়তো। আমাদের তা মনে হচ্ছে না ভাইয়া। ও জানে কাল রাতে ও পিছু নিয়েছিল তোমার। নেহা ভাবির কাল রাতেই জ্বর ছিল, তাই চলে এসেছে। তুমি রাকিব ভাইয়াকে জিজ্ঞাসা করো, আমরা ভাবিকে জিজ্ঞাসা করি। শান্তার সাথেও কথা বলবো। তবে গোপনে, যেন বুঝতে না পারে। ওরা চলে যায়। নিলয় বিছানায় বসে পড়ে। একবার ভাবে মাস্তানি ছেড়ে দেবে কিনা, আরেকবার ভাবে না থাক, ছাড়বো না। কিন্তু বারবার আশরাফ সাহেবের কথাগুলো আর নেহার মুখটা নিলয়ের মনে পড়তে লাগলো। তাই যাই হয়ে যাক, নিলয় সব ছেড়ে একদম সাদাসিধা একটা মানুষ হবে ভেবেই নিল। নিলয় নিচে আসে। সবার দিকে তাকিয়ে নিলয় মাস্তানি ছেড়ে দেওয়ার ঘোষণা করে দেয়। আশরাফ সাহেব অনেক খুশি, নেহাও অনেক খুশি হয়। রাতে নিলয় ছাদে দাঁড়িয়ে সিগারেট জ্বালায়। মাসুম, রাফাত, সিয়ামও থাকে। ভাইয়া, মস্তানি ছেড়েই দিলে? তোকে কে বলল? তুমিই তো বলেছ। এসব রাস্তা থেকে একেবারেই সরে গেলাম। আরে গাধা, নিলয় কখনো মাস্তানি ছাড়বে না, তবে সেটা সবসময় করবে না। আপনার উপর নজর রাখ। যখন বলেছিলাম এসব ছেড়ে দিয়েছি, তখন ওর মুখে অন্যরকম কিছু দেখেছি। ওকে কি আজ রাতেই তুলে আনবো? না। কেন? পরে বলবো। তোরা এখন যা, খুব সাবধানে, আপনার উপর নজর রাখবি। মাসুমরা চলে যায়। নিলয় ছাদে দাঁড়িয়ে আকাশ দেখতে থাকে। তখনই কে যেন নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে। নিলয় বলে ওঠে, কি ব্যাপার, আজ তুমি এত জড়িয়ে ধরছো? নিলয় চমকে ওঠে। পিছনে ঘুরে দেখে নীলা দাঁড়িয়ে, পিছনে রাকিবও আছে। নীলা তুমি? নেহাকে ভাবছিলে? রাকিব, তুই নীলা? সরি রে, কি করব বল, ও ছোট থেকে এমন, তুই তো জানিস। নিলয়, তুমি কেন নেহাকে বিয়ে করলে? চুপ করো, কাল সকালেই তুমি চলে যাবে। আমি তোমাকে তো ভালোবাসতাম না কোনোদিনও, তোমাকে অনেক ভালো একটা বন্ধু ভাবতাম। কিন্তু তুমি তো ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গিয়েছিলে, আমার মাস্তানি জীবন দেখে কাছেও আসতে না। আজ যখন এসব ছেড়ে দিচ্ছি, তখন ভালোবাসতে আসলে, বাহ। আর নিয়া আমার সব কিছু জানতো, আমি মাস্তানি করতাম। ওর সামনে আমি 5 জনকে মেরেছি, কই ও তো চলে যায়নি, ও ঠিকই আমার পাশে আছে। আমি নিয়াকে ভালোবাসি। কাল তুমি চলে যাবে সোজা। কথাগুলো বলে নিলয় আজ ছাদে দাঁড়ায় না। ছাদ থেকে বের হতেই নিলয় হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। নেহা ছাদের দরজার কাছে দাঁড়িয়েছিল। নিলয় নেহার দিকে ভয়াত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয় ভাবে হয়তো নেহা রাগ করবে। নীলার সাথে কথা বলেছি আর নীলা আমাকে জড়িয়ে ধরেছে বলে। নিলয় বলে, মানে সরি। নেহা আর দাঁড়ায় না, সোজা রুমে চলে আসে। নিলয় পিছনে আসে।
নেহা বিছানার উপর বসে পুতুলটা ছুঁড়ে ফেলে দেয়। নিলয় খানিকটা বড় বড় চোখে তাকিয়ে থেকে বলে, আসলে নিয়া সরি। আমি কি? জানি তুমি রাগ করে পুতুল ফেলে দিয়েছো। আর না মিস্টার, আমি আপনার সব কথা শুনেছি, তাই আজ থেকে পুতুলটার দরকার নেই। আপনি বিছানায় ঘুমাবেন, আর তুমি? আমিও বিছানায়, দুজনে একসাথে ঘুমাবো। কি? যাক, তাহলে নিয়া রাগ করেনি। এভাবে কিছু সময় দুজনে বক বক করে ঘুমিয়ে পড়ে। রাতের এক সময় নেহার ঘুম ভেঙে যায়। খেয়াল করে নিলয় তাকে কোলবালিশ বানিয়ে বেশ শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নেহা নিলয়ের মুখের দিকে তাকায়। খোঁচা খোঁচা দাড়িতে নিলয়কে বেশ মানায়। নেহা কিছু সময় তাকিয়ে থাকে নিলয়ের দিকে। এক সময় নেহাও ঘুমিয়ে পড়ে। সকালে নিলয়ের ঘুম ভাঙতেই দেখে নেহা নেই। ওয়াশরুম থেকে শব্দ আসছে। ঘড়ির দিকে তাকায়, 8টা বাজে। নেহার ভার্সিটিতে যাওয়ার সময় হলো। ইস, ওকে জড়িয়ে ধরে কি আরামেই না ঘুমিয়েছি। নিলয় ভাবতে ভাবতে হেসে দেয়। কি হলো, উঠবেন নাকি পানি ঢেলে দেবো গায়ে? নেহার কথা শুনে নিলয় নেহার দিকে তাকায়। ভেজা চুল বেয়ে টপ টপ করে তখনও পানি পড়ছে। নিলয়ের মাথায় বেশ বড় রকমের শয়তানি চাপে। কেমন যেন এক আলাদা আকর্ষণে নেহার দিকে নিলয় যেতে থাকে। নেহা পিছাতে থাকে, নিলয় আগাতে থাকে। এক সময় নেহা দেয়ালের সাথে ধাক্কা লেগে সেখানেই দাঁড়িয়ে যায়। নিলয় তাকে ধরে ফেলে। এটা কি হচ্ছে? প্রেম। প্রেম? এভাবে ভয় দেখিয়ে? হুম। সরেন বলছি। না। আমি কিন্তু চিৎকার করব। করো। নেহা চোখ বন্ধ করে জোরে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথেই মাসুম, সিয়াম আর রাফাত দৌড়ে আসে। কি হয়েছে ভাবি? তোমাদের ভাইয়া। চোখ খুলে নেহা হা হয়ে তাকিয়ে চুপ হয়ে যায়। নেহা দেখে নিলয় বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। নেহা ঠিক কি বলবে খুঁজে পাচ্ছে না। ভাইয়া কি উঠছে না? কিরে তোরা কখন এলি? আর কিসের একটা চিৎকার শুনতে পেলাম আমি। কি হলো? ভাইয়া, ভাবি চিৎকার দিয়েছিল। ও আচ্ছা, যা আমি দেখছি। মনে হয় তেলাপোকা দেখেছে। নিলয় চোখ খুলে ঘুম ঘুম চোখে ওদের দিকে তাকিয়ে কথাগুলো বলে। নেহা কেবল চুপ হয়ে তাকিয়ে দেখছে। নেহার দিকে তাকিয়ে নিলয় চোখ মেরে ওয়াশরুমে চলে যায়। নেহা মনে মনে বলছে, এটা কি হলো? ফাজিল ছেলে একটা, ইচ্ছে করছে নাকে যে ঘুষি দেই। সকালের খাবার খেয়ে নেহা ভার্সিটিতে চলে যায়। তারপর ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বের হয়ে নেহা দেখে গেটে নিলয় দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। নেহার দিকে তাকিয়ে মুচকি এসে বাইকে ওঠার ইশারা করলো। নেহাও মুচকি এসে কিছু না বলে বাইকে উঠে বসে। নিলয় বলে, চলো কোথাও ঘুরে আসি। কোথায়? তুমি বলো কোথায় যেতে চাও? আব্বুকে দেখতে যাব, উনি এসেছে, আমি তো একদিনও যাইনি। প্লিজ চলেন। ওকে, তাহলে আর কি, চলো আমার শ্বশুরকে দেখে আসি। কিছু সময় পর দুজনে আশরাফ সাহেবের অফিসের সামনে এসে থামে। নেহাকে বাইক থেকে নামার ইশারা করলো নিলয়। নেহা ধীর পায়ে অফিসের ভিতরে প্রবেশ করলো। অফিসের ভিতরে যেতেই নেহা দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। নেহা কোনো কথা না বলে দৌড়ে আশরাফ সাহেবের রুমের দিকে যেতে থাকে, কিন্তু সেখানে নেহা কাউকেই দেখতে পায় না। নেহা একজনকে জিজ্ঞাসা করে, আমার আব্বু কোথায়? কথাটা শুনে নেহা কেমন যেন টলতে থাকে, যেন মাথা ঘুরে পড়ে যাবেই। ঠিক সে সময় নিলয় এসে নেহাকে ধরে ফেলে। নেহা বিড়বিড় করে বলে, আব্বুর কিছু হলে আমি মরে যাব, প্লিজ আমাকে আব্বুর কাছে নিয়ে চলুন, আমি আব্বুর কাছে যাব। কি হলো, শুনতে পাচ্ছেন না? আমি আব্বুর কাছে যাব। নিলয় আর দেরি করে না, কোনো রকমে নেহাকে ধরে নিলয় বাইকের পিছনে বসায়। তারপর ঠিকানা মতো হসপিটালে যেয়ে পৌঁছায়। আশরাফ সাহেবের কেবিনের সামনে আসতেই নেহা সৎমা বলতে থাকে, ও তুই এসেছিস? তোর কি লজ্জা নেই? বাড়ি থেকে পালিয়ে আবার ফিরে এসেছিস? নিজে তো আগেই নিজের মাকে খেয়েছিস, এবার আবার আসছিস আমার স্বামীকে খেতে। তোর জন্য কি আমরা সুখে থাকতে পারবো না? নিলয়ের সারা শরীর যেন কাঁপতে থাকে। নেহা একবার নিলয়ের দিকে তাকায়, তারপর হাত ধরে ইশারায় বলে, থাক, বাদ দিন। নিলয়ের মনে হচ্ছে এখন যদি কাছে পিস্তল থাকতো তো গুলি করে এই মহিলাকে মেরে ফেলতাম। কিন্তু নিলয় নেহার দিকে তাকিয়ে ভদ্রভাবেই বলে। নিলয় আর কোনো কথা বলে না, সোজা কেবিনে ঢুকে পড়ে। নিলয় দেখে আশরাফ সাহেব শুয়ে আছে।
পিট পিট করে তাকাচ্ছে তাদের দিকে। নেহা দৌড়ে ওর আব্বুর পাশে যেয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আশরাফ সাহেবও কান্না করতে থাকে। তোকে সরি বলা হয়নি মা, আসলে আমি প্ল্যান করে তোকে নিলয়ের কাছে পাঠিয়েছিলাম, কারণ আমি জানতাম নিলয় ছাড়া তোকে দেখে রাখার মতো কেউ নেই। তোর সৎ মাকে তো চিনিস, আমি নেতা হলেও তোর সৎ মাকে অনেক ভালোবাসি, তাই তোর মায়ের উপর কোনোদিন কথা বলিনি, সবটাই মেনে নিয়েছিলাম। যখন তোকে ওর বোনের ছেলের সাথে বিয়ের কথা বলেছিল আমি তা মেনে নিয়েছিলাম। নিলয়কে বলেছিলাম যেন সবার সামনে তোকে বিয়ের দিন তুলে নিয়ে যায়, কিন্তু দেখ ভাগ্যটা, তুই সেদিনই পালিয়ে গেলি, আর নিলয় তোকে নিয়ে চলে গিয়েছিল। বেশ, সরি রে মা, পারলে মাফ করে দিস। এখন এইসব বলো না তো আব্বু। তুই বলতি তুই বিয়েতে রাজি না, তাহলে আমি আগেই সব ব্যবস্থা করে নিতাম। আব্বু আসলে আমি জানি তুই ওকে ভালোবাসিস, আর বলতে হবে না। আমিও ভালোবেসে তোর আম্মুকে বিয়ে করেছিলাম মা, আমি জানি বুঝি সব। নিলয়, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে আসো। আসলে স্যার আমি স্যার বলছ? বাবা বলতে কোনো প্রবলেম আছে? আমি এখন বুঝেছি আমি কি ভুল করেছিলাম নেহার আম্মুকে নিয়ে এসে। আমার শ্বশুর শাশুড়ির সাথে নেহার মাকে আর কোনোদিন কথাও বলতে দেয়নি। জানি না ওনারা আমাকে ক্ষমা করেছেন কিনা, তবে তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য ওনাদের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, ওনাদের খুব দেখতে ইচ্ছে করেছে। নিলয়, বাবা তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমি কি কয়েকদিন তোমাদের বাড়িতে থাকতে পারি? কেন থাকবে? আমি তাহলে কোথায় থাকবো? তুমি আমার আব্বুর বাড়িতেই থেকো, আর না হয় জাহান্নামে আব্বুকে নিয়ে চলো প্লিজ। ডক্টর কি বলে শুনে আসছি, দাঁড়াও। কিছু সময় বাদে নিলয় ফিরে আসে। ডক্টর আশরাফ সাহেবকে বাড়িতে নিয়ে যেতে বলেছে। নিলয় আশরাফ সাহেবকে ধরে বাইরে নিয়ে আসে, গাড়িতে তুলে নেয়। গাড়ি থেকে 3 জন লোক নামলো, নিলয়, নেহা আর আশরাফ সাহেব। মাসুম, রাফাত আর সিয়াম এসে আশরাফ সাহেবকে ধরে নিয়ে ঘরের ভিতরে নিয়ে যেতে লাগলো। নেহা নানা নানুকে দেখে আশরাফ বলেন, মা, বাবা, আমি আপনাদের মেয়েকে কখনোই দুঃখে রাখিনি, কিন্তু আল্লাহর আদেশে তাকে আগেই চলে যেতে হয়েছে। অভিমান এতটাই বেশি হয়েছিল আমাদের যে আপনাদের মেয়ে মারা যাওয়ার পরও আপনাদের কোনোদিনই জানানো হয়নি। আমরা অনেক ভুল করেছিলাম আপনাদের কষ্ট দিয়ে। বাদ দাও তো এসব কথা। এখন তুমি অসুস্থ, তোমার এত বড় কিছু হয়েছে এটাও তো আমরা জানি না। না বাবা, আজ কিছু বলতে দিন। আপনার মেয়েকে আমি সত্যিই ভালোবাসতাম। হয়তো ভাবছেন ভালোবাসতাম তাই বলে সে মরে যাওয়ার মাসখানিক পরই কিভাবে আরেকজনকে বিয়ে করলাম। আসলে মা, বাবা, নেহার মুখের দিকে তাকিয়ে ভেবেছিলাম মহিলাটা নেহাকে অনেক আদরে রাখবে, কিন্তু দেখেন ভাগ্যের কি ফের, সবটাই ভুল ছিল। নিলয়, আমার মেয়েকে তুমি দেখে রাখো বাবা। বাবা, মা, নেহাকে তোমাদের কাছে রেখে যাচ্ছি। আব্বু এখন এসব কথা বাদ দিবা প্লিজ, তোমার কিছু হবে না। নেহার কথা শুনে সবাই তার সাথে সায় দিল। নেহার আব্বু আর কিছু বলে না। নেহা আশরাফ সাহেবকে ধরে রুমে নিয়ে গেলেন। খানিকটা বাদে নিলয়ের ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আশরাফ সাহেবের নাম্বার ভেসে আছে। নিলয় খানিকটা অবাক চোখে তাকিয়ে কলটা কেটে দিল। তারপর গটগট করে হেঁটে আশরাফ সাহেবের রুমে গেল। স্যার ডাকলেন কেন? স্যার নয়, আব্বু বলো। ওকে। তোমাকে ডেকেছে একটা কারণ আছে। আগামীতে তুমি রাজনীতি করবে, এই শহরের মেয়র হবে তুমি। আরেকটা কথা। আশরাফ সাহেব একটু থামলেন। নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নিলয় ভাবছে আশরাফ সাহেব হয়তো বলবে তাকে এক্ষুনি রাজনীতিতে নামতে হবে। তবে নিলয়কে চমকে দিয়ে আশরাফ সাহেব বলেন, মেয়েটা সিআইডি অফিসারের বোন, দেশের নামকরা প্রেস অফিসার ওর বাবা। সেও ছোটখাটো ভাবে একজন সাংবাদিক, ছোট করে দেখার কিছুই নেই। সে তোমার কাছে সাংবাদিকে থেকেও আরো একটি পরিচিত পাবে। সময় হলেই তুমি বুঝতে পারবে। তবে মেয়েটার কাজ হলো দেশের সব উচ্চপদস্থ লোকেদের উপর নজর রেখে
তাদের কার্যকর্ম লক্ষ্য করে। যেমন ধরো, নেতারা যেমন তাদের দায়িত্ব পালন করে, কোনো ক্রাইম করছে কিনা তা সবকিছুই সে নজর রাখে। মোট কথা, তোমার থেকেও সে খুব বুদ্ধি রাখে। তোমার মতো করে সে মাইন্ড গেম খেলতে ভালোবাসে। আশা করি তুমি বুঝতে পেরেছ। নিলয় হাবার মতো তাকিয়ে থাকে আশরাফ সাহেবের দিকে। উনি ঠিকই বলেছেন। নিলয় তার আগামাথা কিছুই বুঝতে পারছে না। নিলয় একবার মাথা চুলকিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল আশরাফ সাহেবের দিকে। আশরাফ সাহেব মুচকি হাসলেন। তারপর জানলা খুলে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে মুখে দিলেন। কয়েকবার ধোঁয়া টেনে নিতেই খক খক করে কেসে উঠলেন। তারপর হাসি মুখে বলেন, ডাক্তার বলেছে যেন সিগারেট না খাই, কিন্তু কি করব, খেতে হয়। আচ্ছা নিলয়। আশরাফ সাহেব আবার থামলেন। কিছু সময় নিয়ে কেশে নিলেন। নিলয় ওনাকে ধরতে যাবে, উনি ইশারায় না করে দিলেন। জ্বলন্ত সিগারেটে আরও কয়েকটা টান দিয়ে জানলা দিয়ে ফেলে দিলেন। তারপর ধোঁয়াগুলো জোরে ছেড়ে নিলয়ের দিকে কিছুক্ষণ নীরব চোখে চেয়ে রইলেন। তারপর হাসি মুখে বলেন, বুঝলে নিলয়, তোমার মুখে অজস্র মায়া। যে কোনো মেয়ে তোমার দিকে তাকিয়ে বেশি সময় তাকিয়ে থাকতে পারবে না। তোমার প্রেমে সে পড়বেই। আপনার কি হয়েছে? আজ আমার মাস্তানি নিলয় ভঙ্গিতে কথা বলছেন। কিছু তো হয়েছে। আমি মাস্তানি ছেড়ে দিয়েছি আর আপনি রাজনীতি ছেড়ে কি মাস্তানি ধরলেন? আশরাফ সাহেব হেসে দেয়। নিলয় প্রচণ্ড বিরক্ত হয়। একদম নিলয়ের মত করে কথা বলছে আজ আশরাফ সাহেব। রহস্য রেখে কথা। নিলয়ের এটা পছন্দ না যে অন্য কেউ তার মতো করে রহস্য রেখে কথা বলুক। নিলয়ের মুখে আশরাফ সাহেব স্পষ্ট বিরক্তিকর ছাপ দেখতে পায়। উনি বলেন, তুমি কি সত্যি মাস্তানি ছেড়েছ? তোমার মতো বুদ্ধিমান মানুষ মাস্তানি ছাড়বে না আমি জানি। এটা কেবল আমার মেয়ের আর পরিবারের লোকের সামনে জাস্ট একটা কথা মাত্র। কিন্তু আমি জানি নিলয় আর মাস্তান নিলয় দুটোই আলাদা। যাই হোক, কি যেন বলছিলাম, ভুলেই গিয়েছি। সেই মেয়ে যাকে নিলয়ের গ্যাং খুঁজে বেড়াচ্ছে, ও কিন্তু সাধারণ কোনো মেয়ে না, খুব ধূর্ত একজন সে। তোমার লোক হয়তো ভুল করে আমাদের মেয়ের বান্ধবী আফরিনকেই ভাবছে। হয়তো তুমিও সেটাই ভাবছ, কিন্তু না, সে আফরিন নয়। মনে রেখো নিলয়, তুমি মাস্তানিতে মাইন্ড গেম খেলতে পারো, কিন্তু ওই মেয়েটা মাস্তান, প্রশাসক সবার সাথেই মাইন্ড গেম খেলে। ওকে তুমি ধরতে পারবে না। মানে আপনি সব জানেন? নিলয় হাবার মতো তাকায়। কি বলবে ও খুঁজে পাচ্ছে না। কিছু সময় ভেবেছিল হয়তো আফরিনই সব কিছু করছে, কিন্তু এখন দেখছে সবটাই তার উল্টো। আর আশরাফ সাহেব কি করে জানে সব কিছু? আর আমি যাকে চিনি না তাকে ইনি চেনে কিভাবে? বড় রকমের রহস্য চলছে। নিলয় কথাগুলো বিড়বিড় করে বলল। নিলয় প্রশ্নগুলো সাজাতে থাকে। তাহলে কি ওই মেয়েটা? বছরখানিক আগের কথা, তুমি যখন মিমির হাতে গুলি খেয়ে বদ্ধ করে আটকে ছিলে, ঠিক সে সময় মেয়েটা সবার কাছে পরিচিত হয়, কিন্তু তুমি তা জানো না। সাকিব মাহফুজের নাম তুমি নিশ্চয়ই শুনেছিলে। দেশের নাম করা একজন জজ ছিল। জজ ছিল, কিন্তু এরপর তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয় জানো। ধর্ষণের মামলায় পড়ে গিয়েছিল। আর এসব কিছুর প্রমাণ সহ রেকর্ড করে সবার সামনে ফাঁস করেছিল তামান্না চৌধুরী। মজার ব্যাপার কি জানো, এই তামান্না চৌধুরীর নামে কোনো জার্নালিস্ট এই দেশে নেই। ছদ্মনামে সবকিছু সে প্রকাশ করেছিল। এমনকি মেয়েটার কোনো ছবি আজ অবধি কেউ দেখেনি। তোমার পিছনে সেই পড়ে গিয়েছে। তবে আশরাফ সাহেব আবার থামলো। জানলা খুলে কয়েকবার পায়চারি করে থেমে নিলয়ের দিকে তাকালো। নিলয় কেবল হা হয়েই তাকিয়ে আছে। পকেট থেকে আবারও সিগারেট বের করে চালায়। নিলয় কোনো বাধা দেয় না। নিলয়ের মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। আশরাফ সাহেব সিগারেট খেতে খেতে বলে, আমার সূর্য ছদ্মবেশী তামান্নার খোঁজ নিয়ে সবকিছু জানতে পারে যে মেয়েটা সিআইডি শরীফ চৌধুরীর বোন, সাংবাদিক নয়ন চৌধুরীর মেয়ে। আসল নাম নীলাদ্রি চৌধুরী। এখনো তাকে বাহিরের কেউ দেখেনি। আর আফরিন মাত্র তোমার চোখে ধুলো দেওয়ার একটা ছোট্ট চাল।
যাতে তুমি সেই চালে সহজেই পড়ে যাও। আর গিয়েছই। অলরেডি তোমাদের লোক আফরিনের পিছে পড়ে গেছে, কিন্তু না, আসল মাথা নীলাদ্রি চৌধুরী, কিন্তু তাকে খুঁজে পেতে তোমার এখনো সময় লাগবে। খেলো খেলো, মাইন্ড নিয়ে খেলো, তাহলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, প্রশ্ন করবে না যে আমি এসব কেন খবর রাখছি, কিভাবে খবর পেয়েছি, কেন তোমাকে এসব বলছি। তুমি ঠিক সময় হলেই বুঝতে পারবে। এখন যাও, ঘুমিয়ে পড়ো, পরে কথা হবে। আরেকটা কথা, নীলাদ্রিকে নিয়ে আপাতত ভাবতে হবে না। সে তোমার মতোই অ্যাকশনে যায়। এতদিন যখন যায়নি, এখন যাবে না। হয়তো তোমাকে নিয়ে তার খেলতে বেশ ভালোই লাগছে। নিলয় কোনো কথা বলতে পারে না। কেন যেন মনে হচ্ছে মাস্টানিতে আবার প্রবেশ করতে হবে তার। তবে আরও বুদ্ধিদীপ্ত হয়ে নিলয় কয়েক পা হেঁটে বাইরে আসতে যাবে, তখনই আশরাফ সাহেব বলে, নিলয়, আমার মেয়েটাকে কষ্ট দিও না কোনোদিন। ও কিন্তু তোমাকে ভালোবাসে। আর আরেকটা কথা, নীলাদ্রি চৌধুরী তোমার খুব পরিচিত একজন। সে তোমাকে আগে থেকেই চিনত, তুমিও চিনতে, তবে তোমার কাছে সে অপরিচিত ছিল। আরও আছে, তোমার এক প্রকার আত্মীয় বটে। যাও এবার। কিন্তু নো নো নিলয়, কোনো প্রশ্ন নয়। রাফিয়ানটা দেখা যাক কত দূর যায়। আর একটা পরীক্ষা আছে নেহার, তাই বই নিয়ে পড়তে বসেছে আব্বুর রুম থেকে আসার পর। পড়তে পড়তে কখন যে নেহা ঘুমিয়ে পড়েছে সে বুঝতে পারেনি। নিলয় রুমে এসে দেখে নেহা টেবিলে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। হাই রে ঘুম পাগলি রে। নিলয় কথাটা বলতে বলতে নেহার হাত ধরে। নেহা লাফ দিয়ে উঠে যায়। আপনি আসছেন? আর পড়তে হবে না, এবার ঘুমাও। আচ্ছা, আব্বুর কিছু হবে না তো? না। উনি না আপনাকে অনেক পছন্দ করে। হ্যাঁ, কেবল উনিই পছন্দ করেন, কিন্তু ওনার মেয়ে তো আর করে না। কে বলল? নিলয় কিছু বলে না। মাথা থেকে নীলাদ্রির কথা একদমই ঝেড়ে ফেলেছে আপাতত, তাই নেহার সাথে একটু মজা করছে ও। আব্বুর থেকে আব্বুর মেয়ের আপনাকে বেশি পছন্দ। গাধা বড় একটা, মাঝে মাঝে অনেক শাসন করে, আবার আদর করে। এরকমই তো বর চেয়েছিলাম একটা। নেহা নিলয়ের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে থাকে। কেউ বলেনি, দেখলো তো বোঝা যায়। আপনাকে বলেছে তো নাকি? যাও ঘুমাও। পরের দিন সকালে নেহার ঘুম ভাঙে আগে। নেহা দেখে সে আজ নিজেই নিলয়কে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নেহা কিছুটা লজ্জা পেলেও কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে তার। এতদিনে নিলয়ের সাথে অনেকটা ফ্রি হয়ে গেছে ও। যদিও ওদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক এখনও ঠিক ওভাবে হয়নি, তবে এতদিন ভালো বন্ধু হয়ে গেছে দুজনে। নেহা একা একা নিলয়কে নিয়ে কথাগুলো ভাবছে। হঠাৎ চিৎকার শুনতে পায় নেহা। মাসুম, সিয়াম, রাফাত বেশ চিৎকার করে নিলয়কে ডাকছে। নিলয় চট চলটি উঠে নেহাকে নিয়ে বেরিয়ে আসে। মাসুম বলে, কেউ কোনো কথা বলে না। নেহাকে নিয়ে দৌড়ে গাড়ির কাছে আসে নিলয়, সাথে বাকিরাও আসে। গাড়িতে উঠে সোজা হসপিটালের দিকে চলে যায়। কিছু সময় পর গাড়িটা হসপিটালের সামনে এসে থামে। নেহা দৌড়ে রিসেপশনে যেয়ে তার আব্বুর নাম বলে। সবাই 17 নম্বর কেবিনের দিকে দৌড়াতে থাকে। কেবিনের সামনে রুদ্রকে দেখে সবাই সেখানে দাঁড়িয়ে যায়। কিছু সময় পর নেহার নানি নানু চলে আসে। নানিকে জড়িয়ে ধরে নেহা কাঁদতে থাকে। কিছু সময় পর ডক্টর বের হয় কেবিন থেকে। সবাই ডক্টরের দিকে তাকিয়ে আসে। কি হয়েছে ডক্টর? ডক্টর চুপ হয়ে যায়। সবাইকে দেখে একে একে আশরাফ সাহেবের পার্টি অফিসে সব লোক চলে এসেছে। ছোট বড় অনেক নেতাও এসছে। নেহা প্রশ্ন করে, কি হলো বলুন, কি হয়েছে? সরি, তিনি আর নেই। হোয়াট? নিলয়ের মাথাটা যেন চক্কর দিয়ে উঠল। চারপাশ কেমন যেন চোখের জলে ঝাপসা হয়ে যাচ্ছে ওর। নিলয় কোনো কথা বলতে পারছে না। অভিভাবক হিসেবে আশরাফ সাহেবই নিলয়কে দেখে রেখেছিল, আর তিনি আর নেই। নিলয় কিছু ভাবতেই পারছে না। ওদিকে নেহা পাগলের মতো কান্না করছে। ডক্টর আবার বলে, আসলে ওনার হার্টে অনেক বড় রকমের সমস্যা হয়ে গিয়েছিল। অতিরিক্ত নেশা, ড্রিঙ্কস, স্মোকের কারণে লিভার সহ অনেক সমস্যা দেখা দিয়েছিল। কাশির সাথে অনেকখানি রক্ত বের হওয়ার কারণে আরও ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। সরি টু সে, ওনাকে বাঁচাতে পারিনি।
নেহা দৌড়ে কেবিনে প্রবেশ করে। সবাই এক এক করে প্রবেশ করে। আশরাফ সাহেবের মুখে মাস্ক পরা। নিলয় একদম পাথরের মতো দাঁড়িয়ে আশরাফ সাহেবের দিকে তাকিয়ে আছে। নেহা দৌড়ে যেয়ে আশরাফ সাহেবকে জড়িয়ে ধরে বলে, আব্বু আব্বু তোমার কি হয়েছে? শুয়ে আছো কেন তুমি? ওঠো প্লিজ। কি হলো আব্বু? কথা বলো না কেন? নানু, আব্বু কথা বলছে না কেন? ডাকো না একটু তোমার। এই যে নিলয় সাহেব, আব্বুকে একটু ডাকুন না। আব্বু আপনার কথা খুব শোনে, আপনাকে খুব ভালোবাসে। আপনি ডাকলে তিনি শুয়ে থাকতে পারবে না। প্লিজ ডাকুন না আব্বু। নিলয় কোনো কথা বলে না। চোখ বেয়ে কেবল নোনা অশ্রু ঝরে পড়ছে। পাথরের মূর্তির মতো উনি কেবল তাকিয়ে আছে আশরাফ সাহেবের দিকে। নেহা শব্দ করে কান্না করছে। কেমন যেন সব কিছু শূন্য হয়ে গেল নেহার। একবার সে এইদিকে ওদিকে যেয়ে সবাইকে আশরাফ সাহেবকে ডাকার অনুমতি করতে লাগলো, কিন্তু তিনি আর উঠবেন না। মানুষ যখন আসে তখন সবাই খুশি হয়, হাসি মুখে আনন্দ করে। আর যখন মানুষ চলে যায় তখন সবাই কান্না করে, চুপ হয়ে যায়। এটাই হচ্ছে মায়া। আজ 2 মাস হয়েছে আশরাফ সাহেব মারা গেছেন। সময়গুলো যেন একদম থেমে গেছে। নিলয় কেমন যেন চুপ হয়ে গেছে। নেহা তো একদমই চুপচাপ। কেবল সারাটা সময় নেহা আব্বুর কথা ভেবে কেঁদেছে। আজ নেহা ব্যালকনিতে বসে আব্বুর কথা ভাবছে। নেহা, মন খারাপ করো না আর। তিনি আর ফিরে আসবে না, জানি কষ্ট হচ্ছে। কষ্ট তো আমারও হয়েছে এবং এখনো হচ্ছে, কিন্তু যে যাবার সে তো চলেই যাবে। প্লিজ আর কেঁদো না। নেহা নিলয়কে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নিলয় কিছুক্ষণ নেহাকে সান্ত্বনা দিতে লাগলো। নেহা এখন কান্না থামিয়ে চুপচাপ বসে আছে। নিলয় নেহার মন ভালো করার জন্য বলল, চলো আজ কোথাও ঘুরতে যাই, দেখবা মন ভালো হয়ে যাবে। না, এখানেই ভালো লাগছে। আরে চলো তো আগে। নিলয় নেহাকে জোরে করে হাত ধরে তুলে নিয়ে আসে। এখনো রেডি হয়ে বাইরে আসো, আমি অপেক্ষা করছি। নেহা একটা কালো কামিজ পরে নেয়, জিন্স প্যান্ট, কামিজের উপরে একটা কোটি আর পাতলা ওড়না দিয়ে মাথায় ঘোমটা দিয়ে নেয় নেহা। রুম থেকে বাইরে এসে দেখে নিলয় পায়চারি করছে। নিলয়কে দেখে নেহা বলে, আমি রেডি। রেডি হয়ে গেছো এত তাড়াতাড়ি? কেন? না এমনি, চলো। নেহাকে নিয়ে যখন কোথাও বের হয়েছে নিলয়, নেহার রেডি হতে 3 ঘন্টা সময় লাগতো। মেকআপ দিয়ে মুখ পুরো ঢেকে রাখতো, কিন্তু আজ কি হলো, কোনো মেকআপই নেই। হা হয়ে নিলয় নেহার দিকে তাকিয়ে আছে। নেহা মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, কি ভাবছেন এত? নিলয় লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলে, না কিছু না। কথাটি বলে আবার ওর দিকে তাকায় নিলয়। কালো কাজিমে ওকে অনেক সুন্দর লাগছে। মুখে মেকআপ নেই, মায়াবী মুখ, বর্ণনাহীন চাহনি, চোখগুলোর প্রেমে তো আমি প্রথম দিনই পড়েছিলাম। আজ আবার প্রেমে পড়ে গেলাম ওর। নিলয় মনে মনে কথাগুলো বলে চলেছে নেহার দিকে তাকিয়ে। নেহা রাগে চোখে তাকিয়ে নিলয়কে বলে, কি হয়েছে? এইভাবে তাকিয়ে কি দেখছেন? কিছু না, চলো যাওয়া যাক। আমরা কিন্তু আজ বাইক দিয়ে যাব, কেমন? ওকে চলো। নানু নানাকে বলতে হবে না? বলা হয়ে গেছে, তুমি আসো, ওরা নিচে আছে। ওকে। নিচে এসে নেহা দেখে সবাই একসাথে বসে আছে। নেহা আজ অনেকদিন পর নিচে এসেছে। আশরাফ সাহেবের মৃত্যুর পর নেহা রুম থেকে বেরই হয়নি বলা চলে, কিন্তু আজ নেহাকে সবাই স্বাভাবিক দেখে খুব খুশি হলো। সাবধানে যাবি। নানা, নানু, আরিতা, মাসুম, সিয়াম, রাফাত সবাইকে বাই বলে চলে আসে। নিলয় বাইক স্টার্ট দেয়। নেহা নিলয়কে জড়িয়ে ধরে। বাইক এসে থামে একটি পার্কের সামনে। তুমি ভিতরে যাও, আমি আসছি। কিন্তু আপনি? 5 মিনিট পরেই আসছি। নিলয়ের কথা মতো নেহা পার্কে যায়। নিলয় বাইক ঘোরায়। আফরিনকে সে আসার পথেই দেখেছে, কিন্তু বাইক ঘুরিয়ে সেখানে পৌঁছে নিলয় আর কাউকেই দেখেনি। নিলয় পকেট থেকে ফোন বের করে মাসুমকে কল দেয়। হ্যাঁ ভাইয়া বলো, কোনো সমস্যা হয়েছে? আজ রাতেই আফরিনকে তুলে নিবি, কিন্তু রাকিব যেন না জানতে পারে। আচ্ছা ভাইয়া। আর নেহাও যেন কিছু বুঝতে না পারে। আর পুরনো স্টাইলে ওর সামনে যাবি না। ঠিক আছে ভাইয়া। রুদ্র, কিছু পেয়েছিস? ভাইয়া, নীলাদ্রির বাড়ির সামনে বসে থাকতে থাকতে আমি তো শেষ।
কিন্তু নীলার দিকে না পেলেও ওর বাড়ির সামনে একটি মেয়ের সাথে ভাইয়া আমার মনে হয় প্রেম হয়ে যাবে। মেয়েটা ভাবছে আমি ওর জন্য সারাদিন বাড়ির সামনে বসে থাকি। তোকে কোন কাজের জন্য পাঠালাম আর তুই যে লাইন মারছিস? সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কিছু দেখেছিস? না ভাইয়া, না তো কোনো মেয়েকে আমি বের হতে দেখেছি, না তো কাউকে প্রবেশ করতে। নীলাদ্রি তো তোমার পরিচিত, কিন্তু তুমিও জানো না সে কে, তাহলে আমরা কি করে জানবো? মেয়েটা খুব ধূর্তবাজ। আচ্ছা নজর রাখ। নিলয় ফোন কেটে দেয়। মাথায় প্রচুর চিন্তা ওর। নেহার মন ভালো করতেই হবে, আফরিনকে তুলে নিতেই হবে। নীলাদ্রি যে কে তাকে জানতে হবে। নেহা পার্কে প্রবেশ করে দেখে কিছু বাচ্চারা টেপ টেনিস দিয়ে ক্রিকেট খেলছে। নেহা কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকেও খেলতে ইচ্ছে করলো। নেহা বাচ্চাদের কাছে যেয়ে বলে, আমাকে খেলতে নিবা? না। কেন? জানি না। নেহা মন খারাপ করে একটা বেঞ্চে গিয়ে বসে। নিলয়ের আসার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বাচ্চারা এসে নেহাকে বলে, আপু চলো না, তুমি না খেলবে বললে, চলো খেলবো। সত্যি? আসো। ওকে। তারপর নেহা বাচ্চাদের সাথে খেলতে চলে যায়। একটু পর নিলয় বেশ বড় করে এক তোড়া লাল গোলাপ এনে দাঁড়িয়েছে। নেহাকে ক্রিকেট খেলতে দেখে নিলয় হাবার মতো তাকিয়ে আছে সেদিকে। মেয়েটা ক্রিকেটও খেলে? ফুলগুলো পাশের একটি বেঞ্চের উপর রেখে নিলয় বলে, বাচ্চারা আমিও খেলবো। আজ দুটো টিম হবে, একটা তোমাদের আপুর টিম আর একটা আমার। চলো ক্রিকেট খেলি। তারপর ওরা সবাই ক্রিকেট খেলতে থাকে। বেশ ভালো রকমেরই খেলা হয়। চাইলে নিলয়ের টিম জিততে পারত, কিন্তু নেহার মুখের দিকে তাকিয়ে নিলয় ইচ্ছে করেই হেরে যায়। আর তার জন্য নেহা বেশ খুশি। নিলয়ও অনেক খুশি নেহাকে আজ বেশ কয়েকদিন পর হাসতে দেখে। নিলয় বাচ্চাদের জন্য চকলেট কিনে দেয়, বাচ্চারাও খুশি হয়। তারপর ওরা সবাই একসাথে ফুচকা খেতে যায়। অনেকক্ষণ বাচ্চাদের সাথে থেকে মনটা হালকা হয়ে গেছে নেহার। সারাদিন অনেক ঘোরাঘুরি করে ওরা। বিকেলের দিকে বাড়ির পথে রওনা হয়। আমাকে আজ আপনি নিজেই একটু নদীর পাড়ে নিয়ে যাবেন? নেহার কথা মতো নিলয় নদীর পাড়ে নিয়ে যায় তাকে। নেহা দৌড়ে নদীর পাড়ের বড় গাছের নিচে যেয়ে বসে। নিলয় সাদা কাশফুল তুলে এনে দেয় নেহার হাতে। আরও অনেক কাপড় এখানে আজ বেড়াতে এসেছে। নেহার হাতে ফুলগুলো দিতে দিতে নিলয় বলে, মনে পড়ে একদিন তোমার বান্ধবীদের সাথে এখানে বেড়াতে এসেছিলে, হাতে খরগোশছানা নিয়ে দাঁড়িয়েছিলে। আমার ঘরে তোমার ওই পিকটা কিন্তু আমারই তোলা। আমি কিন্তু ভালো ছবি তুলি। আপনি আমাকে আগে চিনতেন তাই না? দুজনে অনেকটা সময় গল্প করে। নিলয় গল্প করতে করতে আর নেহাকে নিয়ে ভাবে, মেয়েটা কতটা না মোহিনীয়। ওর বাচ্চামি দেখে আবারও ওর প্রেমে পড়ে গেলাম। কেউ দেখলে বলবে না এই মেয়ে এতদিন কান্না করেছিল, ওর মনে কত কষ্ট আছে। এখন ওকে দেখলে সবাই ভাববে ও পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এতটা বাচ্চাময়ী মেয়ে জানলে ওকে আরো আগেই আমি জোর করে নিয়ে আসতাম, এতদিন কষ্ট বেঁধে দিতাম না। আফরিন এখন নিলয়ের সামনে একটি চেয়ারে বসে আছে। চোখে মুখে ভয়ের বেশ ছাপ দেখা যাচ্ছে ওর। নিলয়ের আশেপাশে বাকিরা দাঁড়িয়ে। আফরিন সবার দিকে তাকিয়ে একবার দেখে নিল। নিলয় শান্ত ভঙ্গিতে বলল, তুমি জানো তোমাকে কেন ধরে আনা হয়েছে? তাই কোনো রকম কথা না ঘুরিয়ে ঝটপট বলে দাও, নীলাদ্রিকে আমি কোথায় পাবো? নীলাদ্রি কে ইনি? আমি তাকে চিনি না ভাইয়া। দেখো আফরিন, তুমি এতদিন জেনে গিয়েছো আমি কি করতে পারি। তোমাকে মারতে আমার একটুও হাত কাঁপবে না। সত্যি কথা বলো। ভাইয়া আমি সত্যি কোনো নীলাদ্রিকে চিনি না। না তো তাকে দেখেছি, না তার সাথে কোনোদিন কথা হয়েছে ভালো করে। মানে একদিন আমার কাছে একটা কল আসে। অপর পাশের মেয়েটির নাম না বলেই আমাকে বলে, তুমি আফরিন, অনার্স করছো ঢাকা ভার্সিটিতে। তোমাকে আমি 10 লাখ টাকা দিচ্ছি, এখনই অমুক এলাকাতে আসো। ভয় নেই তোমার, কিছু হবে না। আর যদি না আসো তাহলে কিন্তু তোমার মা বাবাকে মেরে ফেলা হবে। আমি টাকার লোভের থেকে ভয় পেয়ে যাই। ফোন কাটার পরই জানতে পারি আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা এসেছে, আর বাবা ফোনে বলে দিয়েছে। আমি আর কিছু না ভেবে ওর দেওয়া ঠিকানায় যাই এবং গিয়ে দেখি আপনি এবং আপনার লোকেরা
মাহিনের আব্বু জিহানের আব্বুকে খুন করেছেন। তখনই একটা নাম্বার থেকে মেসেজ আসে, আমিও তাই রেকর্ড করি। এরপর থেকে ওই অপরিচিত কেউ আমাকে চিঠি পাঠাতো। চিঠিতে একটা ঠিকানা থাকতো, আমিও যেতাম আর আমার অ্যাকাউন্টে টাকা চলে আসতো। আর ওই ঠিকানায় গিয়েই দেখতাম আপনি খুন করেছেন। কিন্তু আমি সত্যি বলছি ভাইয়া, আমি চিনি না তাকে। নিলয়রা ঠিক কী বলবে বা ভাবতে তা বুঝতে পারছে না। সব কিছু কেমন যেন আরও ধোঁয়াশা হয়ে যেতে লাগলো নিলয়ের কাছে। যতটা সহজ ভেবেছিল নীলাদ্রিকে ধরার ক্ষেত্রে, কিন্তু আসলেই ততটা সহজ ব্যাপার না। এভাবেই কেটে যায় অনেক দিন। নিলয় নেহাকে নিয়ে খুশি থাকলেও নীলাদ্রিকে নিয়ে বেশ চিন্তিত থাকে। তবে নীলাদ্রির কথা বাদ দিয়ে নিলয় নেহা সব সময় পাশে পাশে থাকে। সময় পেলে দুজন ঘুরতে যাওয়া, বাসায় আড্ডা দেওয়া, সবার সাথে সব কিছু সহজ হয়ে গেছে। নেহা এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। আরিতার মা, বাবা, রাফাত, মাসুম, রুদ্র, রাকিব, নানু, নানা সবাই নিলয় আর নেহার বিয়ে উপলক্ষে একটা পার্টি দেবে ভাবছে। ওদের বিয়েটা তো আর তেমনভাবে হয়নি, তাই সবাই একটা বড় রকমের পার্টির আয়োজন করেছে। আশরাফ সাহেবের বন্ধু, ছোট বড় সব নেতারা আসবে। নিলয়ের তেমন কেউ নেই যে আসবে, তবে নেহা তাদের 14 গোষ্ঠীর সব বান্ধবীদের ইনভাইট করেছে। সব কিছু মিলে নেহা অনেক বেশি এক্সাইটেড। এতদিনে নিলয়কে অনেক ভালোবেসে ফেলেছে ও। নিলয়ও এখন নেহাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। পার্টির দিন নেহাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কালো গাউন পরা, মাথার চুলগুলো সুন্দর করে বেঁধে দিয়েছে পার্লারের মহিলারা। নিলয়দের রুমে সাজানো হয়েছে গোলাপ ফুল দিয়ে। একে একে সবাই পার্টিতে আসতে থাকে। হঠাৎ নিলয়ের চোখ আটকে যায় একটা মেয়েকে দেখে। মেয়েটাকে সে একবার কোথায় দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। একটি বড় লেহেঙ্গা পরে মেয়েটি নেহার সাথে বেশ জমিয়েই আড্ডা মারছে। সব পরিচিত গেস্টের মধ্যে এই মেয়েটিকে নিলয় কেন যেন না তীক্ষ্ণ নজর রাখছে। কিন্তু কেন এমন হচ্ছে নিলয়ের সাথে? মেয়েটাও মাঝে মাঝে তাকাচ্ছে নিলয়ের দিকে। নিলয় যখনই তাকাচ্ছে মেয়েটা মুচকি হাসছে। পরিচয় করিয়ে দেই, আমার বান্ধবী, একদম পুরনো বান্ধবী। অবশ্য তিনি আমার বয়সের থেকে 2-1 বছরের বড়। ফেসবুকে পরিচয়, কিন্তু ঘনিষ্ঠতা খুব। অনেকবার দেখা করেছি। নাম মাহি। আর মাহি, ইনি আমার হাজবেন্ড। হ্যালো। দুজনে হ্যান্ডশেক করে। নিলয় খানিকটা অবাক চোখে তাকায়। কেন জানি না নিলয় মেয়েটাকে অনেক আগেই একবার দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। একসময় পার্টি শেষ হয়, সবাই চলে যায়। নেহাকে আবার বউ সাজিয়ে নিলয়ের রুমে দিয়ে আসে আরিতার মা। নেহা ঘরে বসে আছে। একসময় নিলয়ের রুমে প্রবেশ করে। নেহা লাল শাড়ি পরে অনেকটা বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। নিলয়ের সামনে যেতেই পা ছুঁয়ে সালাম করলো। নিলয় পকেট থেকে 1000-এর কয়েকটি নোট নেহাকে সেলামি হিসেবে দিয়ে পাশে বসে। এবার উঠে দাঁড়ায়। কয়েক মুহূর্ত পায়চারি করতে করতে নিলয় বলে, জানি না কিভাবে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, আর জানতেও চাই না। শুধু এইটুকু বলবো, আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবাসি। জানি না ভালোবাসা কখন, কোথায়, কিভাবে হয়ে যায়, আর জানতেও চাই না। শুধু চাই আমি তুমি সারা জীবন আমার সাথে থাকাটা। তোমার কষ্টগুলো ভাগ আমাকে দিও। অনিকেত প্রান্তে বসে খয়রি নীল আকাশে দেখার জন্য হলেও আমার একটা তুমি প্রয়োজন। নীল আকাশের মাঝে রূপকে খোঁজার জন্য আমার তোমাকে লাগবে। আনা হয় চিলকোটায় সিপাই হব, তবুও তুমি আমার পথ চলা হইও। আমি তোমাকে নিয়ে ছন্দ বিলাস না করলেও দুঃখ বিলাস করব। আমি দুঃখ আর তোমার মাঝে না হয় ছাতা হব। পারবে না আমার সেই তুমি হতে। তোমাকে অনেক ভালোবাসি নেহা। আজও ভালোবাসি মিস্টার রোমান্টিক রাফিয়ান। সত্যি? আমার মনে হয় না। কেন? ভালোবাসলে আপনি করে কেন বলছেন? ওকে, আজ থেকে তুমি করে বলবো, ঠিক আছে? তারপর আর কি, যেটা হয় আর কি বাসরাতে। মানে আজ রাত কো নেহা ও নিলয় বিল্লু কো মার ডালেগা। ওকে, তারা দুইজন বিলাই মারো। চলুন আমরা গল্পে মন দেই। সকাল 10টা বাজে নেহার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে নিলয়ের বুকে মাথা রেখে শুয়ে আছে নেহা। ওকে খুব টাইট করে জড়িয়ে ধরে নিলয় ঘুমিয়ে আছে। উঠবে কি করে নেহা? নেহা একটু নড়লেই নিলয়ের ঘুম ভেঙে যাবে। তাই নেহা নিলয়ের মুখের দিকে তাকায়। ঘুমন্ত নিলয়কে অনেক সুন্দর লাগছে নেহার। কতটা মায়া মায়া চেহারা ওর। নেহা ভাবতে থাকে, জানি না কেন ওকে ভালোবাসলাম। মনে হয় ওর মতো কাউকে আমার জীবনে প্রয়োজন ছিল।
যে তার সবটা দিয়ে আমাকে আগলে রাখবে, যার প্রতিটা নিঃশ্বাসের সাথে আমি মিশে থাকবো। হ্যাঁ, আমি পেয়ে গেছি তাকে, যে আমার লাইফের প্রতিটা মুহূর্তে থাকবে, আমার মাথার যার চিন্তা সব সময় থাকবে। আমি তবুও ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি। নেহা কথাগুলো নিলয়ের দিকে তাকিয়ে বলে। কথাগুলো বলে ওর কপালে একটা কিস করে নেহা। নেহার নরম ঠোঁটের হালকা ছোঁয়াতে নিলয় জেগে যায়। নিলয় তাকিয়ে মুচকি হেসে বলে, কি ম্যাডাম, সকাল সকাল একটা অবহেলা পুরুষকে একা পেয়ে এগুলো করে বেড়াচ্ছেন? নেহা লজ্জা পেয়ে দিল ওয়াশরুমের দিকে দৌড়। এরপর কেটে যায় সারাটা সময়। সবার সাথে আড্ডা আর মস্তিতে সময়গুলো বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। বিকেলে ব্যালকনিতে এসে দাঁড়ায় নেহা ও নিলয়। কিছু অনুভব, কিছু অনুভূতি, কিছু আবেগ, কিছু মায়া, সব নিয়েই ভালোবাসা তৈরি হয়। নিলয়কে নেহা অনেক বেশি ভালোবেসে ফেলেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে নেহা দেখে আকাশটা আজ কালো মেঘে ছেয়ে যাচ্ছে, হয়তো বৃষ্টি আসবে। নিলয়ের সাথে নেহা বৃষ্টিতে ভিজবে আজ। অনেকটা পথ খালি পায়ে হাঁটবে ওরা দুজন। একসময় ক্লান্ত হয়ে ঘরে ফিরবে ভেজা শরীরে। কারো জ্বর হবে, অন্য কেউ তাকে সেবা করবে। কেবল অপেক্ষাতে দুজন কপত কপতি বৃষ্টি আসার।